এক্সক্লুসিভ শর্টকাট কেন লিখলাম, এখানে টাইটেলটা দেখেন, লক্ষ্যবস্তুর অবস্থানের ভিত্তিতে বিম্বের অবস্থান। মানে আমরা এখন শর্টকাটে বের করে ফেলবো, কোনো প্রকার আঁকা আঁকি করা ছাড়া লক্ষ্যবস্তুর অবস্থান থেকে বিম্বের অবস্থান, বাস্তব অবাস্তব, সোজা উল্টা বিবর্ধিত কর্বিত সকল কিছু উইদাউট এনি টাইপস অফ ড্রয়িং, আমরা কোনো প্রকার ড্রয়িং করা ছাড়াই অ্যান্সার দিয়ে ফেলতে পারবো। এটাই হচ্ছে আমার ক্লাস করার আর না করার মধ্যে পার্থক্য হয়ে যাবে। যারা ক্লাস করবে তারা আমি কোশ্চেন দেখেই বুঝতে পারবো, বা ওদের এমসিকিউ অ্যান্সার শিট দেখেই আমি বুঝতে পারবো, বা কোশ্চেন পেপার দেখেই বুঝতে পারবো যে ওরা কোনো আঁকা আঁকি করা নাই, আঁকা আঁকি করা ছাড়াই অ্যান্সার দিয়ে ফেলতে পারছে। এটাই হচ্ছে আমার ক্লাস করবে যারা, আর যারা করবে না তাদের মধ্যে পার্থক্য তৈরি করে দিবে। আঁকা আঁকি সবাই পারবে, ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে সবাই পারবে, কিন্তু কেউ করবে 40 মিনিট দিয়ে আর কেউ করবে 5 মিনিটে। এই পার্থক্য হয়ে যাবে এখানে, এবং এই পার্থক্যটা করে দিবেই হচ্ছে এই যে এখন যে এক্সক্লুসিভ শর্টকাটগুলো দিব সেই শর্টকাটগুলো থেকে। মেথড অফ 6 বলা হয়। দেখি আমরা কি বলা হচ্ছে এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোর প্রতিফলন চ্যাপ্টারটা শুরু করি। আমরা খুব বেসিক কিছু কথাবার্তা বলবো আমরা কয়েক মিনিট, তারপর আমরা আমাদের ক্লাসের মূল অংশে চলে যাব। আলোর প্রতিফলন কি আমরা সবাই জানি। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার পথে দুই মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে যেই মাধ্যম থেকে আলো গেছে, মানে প্রথম মাধ্যমে যদি আবার ফেরত আসে, আলোর সেই ঘটনাকে বলে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। তো এই সম্পর্কে সবার ধারণা কম বেশি আছে। এখানে আমি জাস্ট একটা সংজ্ঞা দিচ্ছি, এই সংজ্ঞাটা আপনারা এখান থেকে চাইলে স্লাইড থেকেও পড়তে পারেন, অথবা আপনাদের টেক্সট বুকে যে সংজ্ঞা আছে সেখান থেকে পড়তে পারেন। দেখি, মনে করি আমরা এই যে একটা তল আছে, প্রতিফলক পৃষ্ঠ ধরে নিলাম আমরা, মনে করি এটা প্রতিফলক পৃষ্ঠ, মানে যেটার উপর আলোর প্রতিফলন ঘটবে। এখন আলোক রশ্মি যদি এই যে এই মাধ্যম থেকে এদিকে যাওয়ার পথে আপতিত হয়ে আবার যেই মাধ্যম থেকে গেছে, মানে যেই মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমে যদি ফেরত যায়, সেটাকে বলা হয় আলোর প্রতিফলন। এটা সবাই কম বেশি জানি আমরা, এটা একদম ক্লাস 8 থেকে আমরা বেসিক যখন বিজ্ঞান পড়ছিলাম সেখান থেকে ধারণাটা পাইছি। কিন্তু আমাদের এখানে এই চ্যাপ্টারের মূল অংশ কি, আলোর প্রতিফলনের কোন জিনিসটা নিয়ে আমাদের বেশি পড়তে হবে, সেটা যদি আমি শুরুতে বলে দিই, জাস্ট পুরো চ্যাপ্টারটার একটা আউটকাম আমরা কি পাবো, এই চ্যাপ্টারে আমরা কি পড়বো সেই বিষয়ে যদি আমি আগে থেকে বলে দিই, তাহলে আপনারা জিনিসটা গো থ্রু করতে খুব সহজ হবে। এই চ্যাপ্টারে মেইনলি আমাদের প্রতিফলক পৃষ্ঠ থাকে। প্রতিফলক পৃষ্ঠ কি? দর্পণ। সহজ কথায় প্রতিফলক পৃষ্ঠ হিসেবে আমাদের দর্পণ আসবে। এখন দর্পণ কয় প্রকার, কি না কি এইসব নিয়ে আমি এখন আপাতত কথা বলবো না, আমাদের পরীক্ষায় কি আসবে সেটা আগে বলি। দর্পণের উপর আলোক রশ্মি আপতিত হয়ে মেইন কথা দর্পণের প্রতিবিম্ব তৈরি করতে হবে। এখন দর্পণের উপর যে প্রতিবিম্ব তৈরি হয়, এই প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, মানে প্রতিবিম্বের অবস্থান কোন জায়গায়, বাস্তব না অবাস্তব বিম্ব, সোজা নাকি উল্টা বিম্ব, আকার কেমন, বিম্বের আকার কেমন, এইসব জিনিস আমাদের বের করতে হয়। মেইনলি 4টা পয়েন্ট, আমি সহজ কথায় বলি 4টা পয়েন্ট আমাদের নির্ণয় করতে হয়। দর্পণের সামনে একটা লক্ষ্যবস্তু থাকে, সেই লক্ষ্যবস্তুর বিম্বের অবস্থান, বাস্তব নাকি অবাস্তব, সোজা নাকি উল্টা, বিবর্তিত নাকি খর্বিত, এই 4টা জিনিস আমাদের বের করতে হবে এই চ্যাপ্টারে, যেই ধরনের দর্পণই দেখ না কেন। তো আমরা এই চ্যাপ্টারটাকে 3টা ক্লাসে বিভক্ত করব। 3টা ক্লাসেই আমরা এই জিনিসগুলো নির্ণয় করা শিখব। যে কোনো প্রকার দর্পণ, যে কোনো প্রকার না বলি, এসএসসিতে যেই দর্পণগুলো আছে সেই দর্পণগুলোর ক্ষেত্রে লক্ষ্যবস্তু থাকলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, বাস্তব অবাস্তব, সোজা উল্টা, এই সব কিছু আমরা নির্ণয় করা শিখব। এটা হচ্ছে আমাদের এজেন্ডা। আমরা এই 3টা ক্লাসে এই জিনিসগুলোই করব। আমি একদম ট্রেডিশনাল নিয়মে প্রতিফলন কাকে বলে এরপরে এই যে সূত্র এগুলোতে আমি যাচ্ছি না, শুরুতে বলে দিচ্ছি আমরা 3টা ক্লাসে কি করব। আর একটু বলে নেই, আমরা এই যে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, বাস্তব অবাস্তব, সোজা উল্টা, খর্বিত বিবর্ধিত, কোথায় অবস্থান, সামনে নাকি পেছনে, এই সকল কিছু আমরা 3টা ওয়েতে নির্ণয় করা শিখব। 3টা ওয়ে। একটা হচ্ছে রশ্মিচিত্র এঁকে, মানে আঁকা আঁকি করে, আরেকটা হচ্ছে গাণিতিক ভাবে, আরেকটা হচ্ছে শর্টকাটে। শর্টকাটটা কেন প্রয়োজন সেটা আজকের ক্লাসের পরে বা প্রথম ক্লাসের পরে দ্বিতীয় ক্লাসে যখন যাব বা তৃতীয় ক্লাসে যখন যাব তখন বুঝতে পারবেন শর্টকাটটা কেন প্রয়োজন। আমাদের অনেক সময় এমসিকিউতে আসে পরীক্ষায় কোশ্চেন, তো এমসিকিউতে আসলে এটা আমাদের সলভ করতে হয় সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে। তো আমাদের রশ্মিচিত্র এঁকে 5 মিনিট 10 মিনিট সময় নষ্ট করার কোনো স্কোপ নাই। কিংবা রশ্মিচিত্র আঁকার ক্ষেত্রেও বা আমরা যখন গাণিতিকভাবে ম্যাথ করব
গাণিতিকভাবে যখন সলভ করব সেই ক্ষেত্রে আমাদের শর্টকাটটা আমাদেরকে অনেকাংশে হেল্প করবে। সেটা আমরা 3টা ক্লাসে যদি পুরো ক্লাস করি তাহলে বুঝতে পারব। তার মানে আমরা কি করব, দর্পণের ক্ষেত্রে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, বাস্তব, অবাস্তব মানে বিম্বের সকল কিছু আমরা নির্ণয় করা শিখবো 3টা ওয়েতে, শর্টকাট, রশ্মিচিত্র এঁকে আর হচ্ছে গাণিতিক। তার মধ্যে প্রথম ক্লাসে আমরা শর্টকাটটা নিয়ে একটু বেশি আলোচনা করব। আমি কিন্তু শুরুতে ট্রেডিশনাল ওয়েতে কিন্তু ক্লাসটা স্টার্ট করতেছি না, আমি আগে বলে দিচ্ছি আমরা 3টা ক্লাসে কি করব, নাহলে জিনিসগুলো বুঝতে পারবেন না, সেম জিনিস কেন বারবার করতেছি। সেজন্য আমি আগে থেকে বলে দিচ্ছি আমরা 3টা ক্লাসে 3 ওয়েতে করব। প্রথম ক্লাসে করব আমরা শর্টকাটে কিভাবে নির্ণয় করতে হয়, সেকেন্ড ক্লাসে করব রশ্মিচিত্র অঙ্কন করে, থার্ড ক্লাসে করব গাণিতিকভাবে। 3টা ক্লাস করার পরে দেখবেন সবগুলো ওই অ্যান্সার সেমই। ওকে, বহুত কথা বলে ফেলছি, এবার আমরা আমাদের পড়ায় ফেরত আসি। এখন প্রতিফলন কয় প্রকার, প্রতিফলন কয় প্রকার সেটা প্রতিফলক পৃষ্ঠের উপর ভিত্তি করে নির্ণয় করা যায়। এই যেখানে বলছে প্রতিফলনের শ্রেণী বিভাগ, প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির অনুযায়ী, ওয়েট আমি কালারটা চেঞ্জ করি, এই যে প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতি অনুযায়ী আলোর প্রতিফলন প্রধানত 2 প্রকার। কিরকম প্রতিফলক পৃষ্ঠ কেমন হতে পারে আমরা জানি, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। এই যে মনে করেন এটা হচ্ছে একটা মসৃণ প্রতিফলক পৃষ্ঠ, তো মসৃণ পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হলে কেমন হয়, মনে করি আলোকরশ্মি সমান্তরালে আপতিত হচ্ছে, এই দেখেন 3টা আলোকরশ্মি সমান্তরালে আপতিত হয়েছে। মসৃণ তলের উপর আলোকরশ্মি 3টা সমান্তরালে আপতিত হলে কি হবে, সমান্তরালেই প্রতিফলিত হয়ে চলে যাবে, এই যে এটা সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে যাবে। এই ধরনের প্রতিফলনকে বলা হয় আলোর নিয়মিত প্রতিফলন। অর্থাৎ মসৃণ পৃষ্ঠের উপর প্রতিফলক পৃষ্ঠটা যদি মসৃণ হয় তাহলে মসৃণ পৃষ্ঠের উপর আলোকরশ্মির যেই প্রতিফলন ঘটতেছে সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। আমি অনেক সংজ্ঞা কিন্তু নিজের ভাষায় বলবো, আমি বইয়ের ভাষায় বলতেছি না। অনেকে বলে স্যার তো বইয়ের মতো করে বলে না, তো আমি বইয়ের মতো করে বলতে চাচ্ছি না, কারণ বইয়ে অনেক সময় অনেক কিছু কঠিন করে বলা থাকে। আমাদের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আপনার পড়াটাকে সহজ করা। তাই আমি অনেকগুলো কথাই আমরা একটু পরে দেখবেন ক্লাসের মধ্যে নিজের ভাষায় বলবো, যাতে আপনি মনে রাখতে পারেন। তারপর আপনি বই থেকে পড়ে নেবেন, দেখবেন দুইটাই হচ্ছে মানে সেম কথাই বলা হয়েছে। তার মানে কি, নিয়মিত প্রতিফলন কি, প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয় তাহলে তার উপর যে প্রতিফলন ঘটতেছে সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলন কি, সমান্তরাল আলোকরশ্মি আপতিত হয়েছে, আলোকরশ্মি সমান্তরালে এসে আপতিত হয়েছে, সমান্তরালে কি হয়ে গেছে, প্রতিফলিত হয়ে চলে গেছে, এটাকে বলা হচ্ছে নিয়মিত প্রতিফলন। এবার প্রতিফলক পৃষ্ঠটা যদি অমসৃণ হয়, মনে করেন এই যে এরকম এবড়ো তেবড়ো অমসৃণ, তাহলে কি হবে, তাহলে মনে করি আলোকরশ্মি সমান্তরালে আপতিত হয়েছে, মনে করেন আলোকরশ্মি এসে সমান্তরালে আপতিত হয়েছে, এই যে 1 2 3টা সমান্তরালে আলোকরশ্মি এসে আপতিত হয়েছে। এবার দেখি বলেন এরা কি সমান্তরালে কি প্রতিফলিত হবে, অ্যান্সার হচ্ছে না। দেখেন একটা যাবে মনে করেন এইদিকে, আরেকটা গেল এইদিকে, আরেকটা গেল এইদিকে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ যদি প্রতিফলক পৃষ্ঠটা অমসৃণ হয় তাহলে সমান্তরাল আলোকরশ্মি আপতিত হয়ে সমান্তরালে প্রতিফলিত হবে না। সেই ধরনের প্রতিফলনকে বলা হয় অনিয়মিত প্রতিফলন, অথবা এটার আরেকটা নাম আছে ব্যাপ্ত প্রতিফলন। তাহলে বোঝা গেছে নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলনের পার্থক্য। এখন কথা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আমরা যে প্রতিফলনগুলো পড়বো সেগুলো হচ্ছে নিয়মিত প্রতিফলন। অর্থাৎ আমাদের প্রতিফলক পৃষ্ঠগুলো কেমন হবে, মসৃণ পৃষ্ঠ হবে। অমসৃণ প্রতিফলক পৃষ্ঠ নিয়ে আমরা এখানে এসএসসিতে পড়বো না। ওকে, এবার আসি আমরা প্রতিফলক, এই যে লেখা আছে প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয়, প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয় তাহলে আলোর প্রতিফলনের 2টা সূত্র আছে, একদম সহজ কথাই 2টা সূত্রই হচ্ছে খুবই সহজ, বইয়ে লেখা আছে, আমি সেগুলো একটু বলতেছি। প্রতিফলনের এই যে প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে আলোর প্রতিফলন প্রধানত 2টি সূত্র মেনে চলে। কি কি, আচ্ছা 1 নাম্বারটা দেখি। 1 নাম্বারে কি বলছে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। স্যার কিছুই বুঝিনি, দেখেন কিছুই যদি না বুঝে থাকি আমরা আগে একটু দেখি প্রতিফলক পৃষ্ঠটা দেখি। এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, এখনো হয় নাই যদিও, আমরা সিলভারিং করতে হবে, একবার সিলভারিং করার পরে এটা প্রতিফলক পৃষ্ঠ হয়ে গেছে। এবার আপতিত রশ্মিকে আমরা কি, এই যে দেখেন মনে করেন আপতিত রশ্মি আসছে, এটাকে ইনসিডেন্ট রে বলা হয়, ইনসিডেন্ট রে। আপতিত রশ্মির ইংলিশ হচ্ছে ইনসিডেন্ট রে। এখন এই যে এই বিন্দুতে কি আছে, এই বিন্দুতে এই প্রতিফলক পৃষ্ঠের উপর যদি আমি একটা লম্ব রেখা কল্পনা করি সেটাকে বলা হচ্ছে অভিলম্ব।
প্রতিফলক পৃষ্ঠের উপর লম্ব, এটা কিন্তু লম্ব, আমি কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকছি, এটা বাঁকাও হইতে পারে, কিন্তু আমি বললাম এটা লম্ব আঁকতে হবে, আমি ফ্রি হ্যান্ডে আঁকতেছি, লম্ব বলছি মানে হচ্ছে এই তলটার উপর এটা একটা লম্ব রেখা, এটাকে বলা হচ্ছে অভিলম্ব। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এবং প্রতিফলক পৃষ্ঠের উপরে আপতন বিন্দুতে একটা অভিলম্ব আঁকছি। এবার আপতিত রশ্মি এটা গেল, এবার প্রতিফলিত রশ্মি কোনটা, এই যেদিকে যেটা চলে গেছে সেটা। তার মানে এখানে তিনটা রেখা দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইয়েলো কালার, একটা হোয়াইট কালার, আর একটা হচ্ছে পিঙ্ক কালার বা বেগুনি কালার, পিঙ্ক অথবা বেগুনি যাই হোক ওই কালার। তাহলে তিনটা রেখা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রতিফলনের প্রথম সূত্র কি জানেন? এই তিনটা সরলরেখা একই সমতলে অবস্থান করে। এটা মানে কি? এটা বোঝানোর জন্য আমরা তিনটা কলম নিয়ে দেখি করি। এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে একটা তল, এটা হলো একটা তল, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। এই প্রতিফলক পৃষ্ঠের উপর আমি একটা লম্ব টানলাম, এই যে কালো কালারের যে কলমটা সেটা হচ্ছে আমার অভিলম্ব। এই যে দেখেন এই তলের উপর একটা অভিলম্ব আছে। এখন আপতিত রশ্মি মনে করেন এই যে ইয়েলো কালার আপতিত রশ্মি আসছে, এই যে দেখেন ইয়েলো কালার আপতিত রশ্মিটা আমরা এখানে দিলাম, এই যে ইয়েলো কালার আপতিত রশ্মি। এবার প্রতিফলিত রশ্মি হচ্ছে এই হোয়াইট কালারটা, যদি আমার হাতে ধরতে একটু কষ্ট হচ্ছে, এই যে দেখেন এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এই যে এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, তার উপর অভিলম্ব হচ্ছে এই ব্ল্যাক কালারটা, আপতিত রশ্মি ইয়েলো কালারটা, আপতিত রশ্মি আসছে ওই বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে চলে গেছে। এই তিনটা রেখা কিন্তু এই তিনটা কলম একই সমতল অবস্থান করে। স্যার কেমনে বুঝবো? এই যে দেখেন এই তিনটা কলমকে যদি আমি বোর্ডের উপর রাখি, দেখা যাবে তিনটা কলমই বোর্ডের উপর আছে। কোন একটা কলম বাইরের দিকে, কোন একটা বোর্ডের উপর, কোন একটা ভেতরের দিকে এমন থাকা যাবে না, বা এমন থাকতে পারবে না। এরা এমন ভাবে থাকবে যাতে একটা বোর্ডের উপর রাখা যায়। বা আরো সহজ কথায় যদি আমি বলি, বোর্ডের মধ্যে যে তিনটা রেখা আঁকছি সেটা তো দেখেই বুঝতে পারতেছেন তিনটা রেখায় বোর্ডের উপর আছে, নাকি কোন একটা রেখা বাইরের দিকে আসছে। আমি কি 3D কোন একটা রেখা টানছি স্ক্রিন থেকে বাইরের দিকে অথবা স্ক্রিন থেকে ভেতরের দিকে কোনো রেখা টানছি? টানতে পারি নাই, বা টানার সম্ভব হয় নাই। বুঝে গেছে কেন? কারণ এই তিনটা রেখা এক সমতলের উপর অবস্থান করতেছে। বুঝতে পারছি? আলোক রশ্মিও ঠিক সেম এই ঘটনাই ঘটবে। এটাই হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব এটা 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 তিনোটা একই সমতল অবস্থান করে। একদম সহজ কথা। তো এটা অনেকে বলতে পারেন স্যার আপনি না বললেও তো আমরা জানি। হ্যাঁ, আমি তাই বলছিলাম শুরুতে যে এটা খুবই সহজ একটা সূত্র, এটা না বললেও আমরা পারতাম। দ্বিতীয় সূত্রটা কি একটু দেখি। দ্বিতীয় সূত্রটা হচ্ছে প্রতিফলন কোণ আপতন কোণের সমান। এখন কথা হচ্ছে স্যার প্রতিফলন কোণ কোনটা? এই যে দেখেন, ভুল করা যাবে না, আপতিত রশ্মি ইনসিডেন্ট রে অভিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে, আই রিপিট, কার সাথে কোণ উৎপন্ন করে? অভিলম্বের সাথে। অনেকে এইটা মনে করে প্রতিফলক পৃষ্ঠের সাথে আপতিত রশ্মি মনে করে, এটা কিন্তু ভুল। আপতন কোণ হচ্ছে অভিলম্বের সাথে আপতিত রশ্মি যেই কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় আপতন কোণ, বা ইংলিশে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এটাকে আমি আই দিয়ে প্রকাশ করছি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ। প্রতিফলন কোণ কোনটা? তাহলে সেম, কোণগুলো কার সাথে হবে? অভিলম্বের সাথে হবে। মনে রাখবেন কোণগুলো কার সাথে? অভিলম্বের সাথে। অর্থাৎ প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় রিফ্লেকশন অ্যাঙ্গেল বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, যাই হোক প্রতিফলন কোণ। এখন দ্বিতীয় সূত্র অনুযায়ী কি বলছে জানেন? এই আপতন কোণ আই এবং প্রতিফলন কোণ আর পরস্পর সমান। শেষ গেল। তাহলে বুঝতে পারলাম আমরা। ওকে, তাহলে আমরা এই দুটো সূত্র, এগুলো আমি নর্মালি আমি পড়াইলেও যা পাইতেন, বই থেকে খুঁজলেও সেম পাবেন, বোর্ড বইয়ে, টেক্সট বুক, গাইড, টেস্ট পেপার সবখানে এই কথাগুলা যা বলছি সেগুলোই পাবেন। এক্সেপশনাল যে কথাবার্তাগুলো সেগুলো আমরা একটু পরে শুরু করতেছি, তার আগে আর একটু কিছু কথা বলে দিই। এই বেসিক কথাবার্তাগুলো কিন্তু সব টিচারই বলবে, সব জায়গায় আপনি পাবেন, কিন্তু একটু পরে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো একটু খুব মনোযোগ দিতে হবে, কারণ সেগুলো বইয়ের ভাষায় কথাগুলো উল্লেখ নাই আমার এই পিডিএফ। তার আগে আরেকটা বেসিক কথা বলে দিই। আমরা তাহলে কি কি নিয়ম শিখলাম? আমরা একটা নিয়ম শিখলাম হচ্ছে এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতল অবস্থান করে, অর্থাৎ এই তিনটা সরলরেখা একই সমতল অবস্থান করবে। দুই নম্বর পয়েন্টটাই আমার আসল পয়েন্ট, সেটা হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, অর্থাৎ আলোক রশ্মি অভিলম্বের সাথে যত কোণে আপতিত হবে অভিলম্বের সাথে তত কোণেই প্রতিফলিত হয়ে চলে যাবে। এবার আরেকটা কথা, এটা একটু মনে রাখবেন, মনে রাখতে হচ্ছে না, এটা আসলে আমরা এই সূত্র দিয়ে বলতে পারি। আলোক রশ্মি যদি কখনো অভিলম্ব বরাবর এসে প্রতিফলক পৃষ্ঠের উপর আপতিত হয়, যেই পথে আসছে সেই পথে ফেরত চলে যাবে।
মানে অবিলম্ব বরাবর যদি এভাবে আপতিত হয়, অবিলম্বে মানে প্রতিফলক পৃষ্ঠের সাথে ধাক্কা লেগে আবার যেই পথে আসছে সেই পথেই চলে যাবে, মানে এই বরাবর আসছে ধাক্কা লেগে ওই বরাবর চলে গেছে। তো এটাও আমরা I = R দিয়ে বলতে পারি। কেমনে দেখেন, আলোক রশ্মি যদি অবিলম্ব বরাবর যদি আসে, তাহলে ওই আলোক রশ্মির জন্য আপতন কোণ কত? 0, কারণ অবিলম্ব বরাবরই আসছে মানে হচ্ছে অবিলম্বের সাথে সেই কোণটা কত? 0। তাহলে প্রতিফলন কোণটাও কত হবে? 0। তাহলে 0 কোণটা কার সাথে হবে? প্রতিফলন অবিলম্বের সাথে। তার মানে অবিলম্ব বরাবরই আসছে, অবিলম্ব বরাবরই ফেরত চলে গেছে। বুঝতে পারছি? তাহলে দুইটা পয়েন্ট আমরা মনে রাখবো, আলোক রশ্মি অবিলম্বের সাথে যত কোণে আপতিত হয়েছে তত কোণেই প্রতিফলিত হয়ে চলে যাবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আলোক রশ্মি অবিলম্ব বরাবর আপতিত হলে যে বরাবর আপতিত হয়েছে সেম পথে বিপরীত দিকে ফেরত চলে যাবে। গেল। এইটুক পর্যন্ত কথা আমরা যা যা বলছি এগুলো সবগুলো হচ্ছে একদম বেসিক জিনিসপত্র, বইয়ে আছে। এবার আমরা আগাই। ইম্পর্টেন্ট লাইনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পেজে কিছু চরম সত্য কথা আমরা লিখছি, যেগুলো বইয়ে এই ভাষায় বা এইভাবে করে উল্লেখ করা নাই, কিন্তু আমি লিখছি। তো কি করব, এই পেজের মধ্যে আমরা যে ইম্পর্টেন্ট লাইনসগুলো লিখছি, আরেকটা কথা আমি একটু বলে দিই, আলোর প্রতিফলন ক্লাস করলে আমাদের আলোর প্রতিসরণের অলমোস্ট 60 থেকে 70% কিন্তু পড়া শেষ হয়ে যাবে, এবং সবগুলো রিপিট হবে। আলোর প্রতিফলনের পড়াগুলো কিন্তু আলোর প্রতিসরণের রিপিট হবে। তাই যারা আলোর প্রতিসরণ দুইটাই চান, তারা আলোর প্রতিফলনের চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বেন, কারণ আমি প্রতিসরণ পড়ানোর আগে আপনাদেরকে বলবো প্রতিফলন পড়ে আসতে, কারণ প্রতিসরণে আমি নতুন করে কিছুই শিখাবো না, জাস্ট আমি প্রতিফলনকে টানবো। মানে প্রতিসরণ পড়ানোর সময় বলবো প্রতিফলনে অমুক দর্পণকে এইটা বলছি, অমুক জায়গায় এটা বলছি, দর্পণকে এটা বলছি, এখানে এটা হবে, জাস্ট এডিট করে দিব। প্রতিসরণের ক্লাসটা হচ্ছে এডিট করার ক্লাস, আর প্রতিফলনের ক্লাসটাই হচ্ছে মেইন ক্লাস। তাই প্রতিফলনের ক্লাস এই তিনটা ক্লাসই আপনারা মনোযোগ দিবেন খুব ভালো করে। যেই কথাগুলো আমরা, যে ইম্পর্টেন্ট লাইনগুলো দিকে আমরা ফোকাস করব, সেগুলোর দিকে একটু বেশি ফোকাস করবেন আর কি আপনারা। দেখি ইম্পর্টেন্ট লাইনস কি লিখছি। আচ্ছা, এখানে আমরা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাকে দেখব? দর্পণকে দেখব। আলোর প্রতিফলনে আমরা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে দর্পণকে দেখব। তাই এখানে আমরা যা কিছু করব সব কাকে নিয়ে করব? দর্পণকে নিয়ে করব। দেখি কি লিখছি। দর্পণের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটবে। আমি এখন যে লাইনগুলো বলবো বা যে লাইনগুলো আপনাদেরকে পড়াবো, এগুলো আপনারা কোনো জায়গায় গিয়ে কোনো টিচারের সামনে বলতে যাবেন না, কোনো খাতায় লিখতে যাবেন না। মানে কোন খাতায় মানে হচ্ছে আপনার নোট খাতায় লিখবেন, কিন্তু পরীক্ষার খাতায় লিখবেন না, কারণ এইগুলো বইয়ে ডাইরেক্ট লেখা নাই, কিন্তু গাণিতিকভাবে রশ্মিচিত্র এঁকে এই কথাগুলো সত্য প্রমাণিত হয়েছে। এবং এগুলো আমরা আজ মানে প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তিনোটা ক্লাসের মধ্যে আমরা এটার প্রমাণ পাবো। শুরু করি। দর্পণের ক্ষেত্রে 1, আলোক রশ্মি দর্পণের পেছনে যেতে পারে না। দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি দর্পণের পেছনে যেতে পারে না। এই 4টা লাইন কিন্তু অল্টারনেট লাইন। আমরা একটা লাইন বলবো, আপনি আরেকটা লাইন বুঝে নিতে পারবেন, কিরকম একটু পরে বুঝতে পারবেন। দেখেন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে, মনে রাখবেন, আলোক রশ্মি দর্পণের ক্ষেত্রে দর্পণের পেছনে যেতে পারে না, কখনোই যেতে পারবে না। যদি নিয়ে যেতে হয় আমরা জোর করে নিয়ে যাব। জোর করে কিভাবে নেই সেটাও দেখবো, রশ্মিচিত্র যখন আঁকাআঁকি করবো তখন দেখতে পাবেন। আলোক রশ্মি দর্পণের পেছনে যেতে পারে না। 2 নম্বর পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাস্তব বিম্ব দর্পণের সামনে গঠিত হয়। বাস্তব বিম্ব দর্পণের সামনে গঠিত হয়, তার মানে এটার অল্টারনেট লাইনটা আপনারা বুঝে গেছেন। তাহলে অবাস্তব বিম্ব কোথায় গঠিত হবে? দর্পণের পেছনে গঠিত হবে। আই রিপিট, আমি এখানে যে লাইনগুলো বলবো এগুলো কিন্তু সবগুলো অল্টারনেট লাইন। মানে আমি আপনাকে ইয়েস শিখাই দিব, তাহলে আপনি নো বুঝে যাবেন। এগুলো সবই হচ্ছে অল্টারনেট। আমি যদি বলি বাস্তব বিম্ব দর্পণের সামনে গঠিত হয়, তাহলে অবাস্তব বিম্বটা পেছনে গঠিত হবে। তো আমার প্রত্যেকটা লাইন মুখস্থ করার দরকার নেই, আমার এখানে যেই লাইনগুলো বলছি সেগুলো মুখস্থ রাখলে অল্টারনেট লাইনগুলো আপনার মাথায় সেট হয়ে যাবে, এবং এগুলো পড়লেই আপনার লেন্সটাও ক্লিয়ার হয়ে যাবে, মানে প্রতিসরণের পার্টও ক্লিয়ার হয়ে যাবে। তাই বলতেছি প্রতিফলনের চ্যাপ্টারে খুব মনোযোগ দিবেন। কি বললাম? বাস্তব বিম্ব দর্পণের সামনে গঠিত হয়। গেল। 3 নম্বর পয়েন্ট, বাস্তব বিম্ব উল্টো হয়। বাস্তব বিম্ব উল্টো হয়, তাহলে অবাস্তব বিম্ব কি হবে? সোজা হবে। একদম ইজি। 3টা পয়েন্ট পড়ে ফেলছি আমরা। কি কি? আলোক রশ্মি দর্পণের ক্ষেত্রে দর্পণের পেছনে যেতে পারে না। বাস্তব বিম্ব দর্পণের সামনে গঠিত হয়। বাস্তব বিম্ব উল্টো হয়। 4 নম্বর পয়েন্ট, আলোক রশ্মি বাস্তবে মিলিত হলে বাস্তব, অবাস্তবে মিলিত হলে ব্র্যাকেটে কি লিখছি? মিলিত হচ্ছে বলে মনে হলে অথবা আমরা জোরপূর্বক মিলানো হলে অবাস্তব বিম্ব গঠিত হয়। স্যার কিছুই বুঝি নাই, এবার একটু বুঝাই। আলোক রশ্মি বাস্তবে মিলিত হওয়া মানে হচ্ছে আমরা দেখবো রশ্মিচিত্র যখন আঁকবো, আলোক রশ্মি যদি এক্স্যাক্টলি মিলিত হয়। আচ্ছা, আরেকটা কথা, আলোক রশ্মি যদি
বাস্তবেই যেতে পারে আমরা তখন তাকে সলিড লাইন দিয়ে দেখাবো, একটু পর আঁকবো, সলিড লাইন দিয়ে দেখাবো। আর যদি যেতে না পারে, আমি জোরপূর্বক টেনে নিয়ে যাই, তখন সেটাকে আমরা কি করব, ডটেড লাইন দিব। অর্থাৎ আলোক রশ্মি যদি কোনো পথ দিয়ে যেতে পারে তখন আমরা সেটাকে সলিড লাইন মানে একদম ডাইরেক্ট লাইন দিয়ে আঁকবো, কোনো কাটা থাকবে না। আর যদি দেখি যে আলোক রশ্মি যেতে পারছে না, আমি তাকে জোর করতেছি বা বর্ধিত করছি, পেছনের দিকে বর্ধিত করি, সামনের দিকে বর্ধিত করি, যাই করি না কেন, বর্ধিত করছি বা জোর করে নিয়ে যাচ্ছি বা মিলিত মানে যাচ্ছে বলে মনে হচ্ছে, এটা আসলে জোর করে মিলাচ্ছি এমন না, বিষয়টাকে বইয়ের ভাষায় বলা হচ্ছে মিলিত হচ্ছে বলে মনে হওয়া। মানে আমি যেটাকে পেছনের দিকে বর্ধিত করবো সেটা হচ্ছে মনে হবে যে পেছন থেকে আসতেছে, বইয়ে সেভাবেই বলা আছে। বইয়ে জোর করে মিলানো এই কথাগুলো উল্লেখ নাই, এগুলো আমি আমার ভাষায় বলতেছি। আমি আবার বলতেছি, এই চ্যাপ্টারে আমি অনেক কিছু আমার নিজের ভাষায় প্রকাশ করব। বইয়ের ভাষায় বলা হচ্ছে যে হচ্ছে মিলিত হচ্ছে বলে মনে হবে বা যাচ্ছে বলে মনে হবে, বা আমি যেটাকে বলছি পেছনের দিকে টানতেছি, বইয়ে বলতেছে ওখান থেকে আসতেছে বলে মনে হচ্ছে। অর্থাৎ যাই হোক না কেন, আলোক রশ্মি বাস্তবে সেখানে যায় নাই, সেটা যাচ্ছে বলে মনে হচ্ছে, অথবা আমি জোর করে তাকে পেছনের দিকে বর্ধিত করতেছি বা টানতেছি, তখন আমরা লাইনগুলোকে টানবো এভাবে দিয়ে। আর যদি বাস্তবেই যাই তখন আমরা এটা দিব। তো এখানে কি বলছি, আলোক রশ্মি যদি বাস্তবে মিলিত হয়, মনে করেন একটা আলোক রশ্মি এরকম, এই যে মনে করেন একটা আলোক রশ্মি এরকম আর একটা আলোক রশ্মি এভাবে, এই যে বাস্তবে মিলিত হয়েছে, তখন আমরা বলবো বাস্তবে মিলিত হয়েছে, অর্থাৎ বাস্তব বিম্ব গঠিত হয়েছে। আর যদি দেখি যে না, আলোক রশ্মি একটা এরকম গেছে আর একটা এরকম ডট ডট ডট, তাহলে ডট ডট লাইন যদি মিলিত হয় তখন সেটা আসলে মিলিত হয় না, আমরা জোর করে মিলাইছি। যে দেখবো আমরা আঁকাআঁকি করলে দেখবো, জোর করে যদি মিলানো হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় তখন সেটাকে আমরা বলবো অবাস্তবে মিলিত হবে বা অবাস্তব বিম্ব গঠিত হবে। অর্থাৎ এরকম কোন একটা ডটেড লাইন যদি চলে আসে তখন সেটাকে আমরা বলবো কি, অবাস্তব বিম্ব। মানে সেখান থেকে যে বিম্বটা পাবো সেটা হচ্ছে অবাস্তব বিম্ব। আর যদি বাস্তবে মিলিত হয় তখন সেখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাস্তব বিম্ব। এই যে 4টা লাইন বলছি, এই 4টা লাইন আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিব, আপনারা ভিডিওটাকে পজ করে 1 মিনিট একটু রিক্যাপ করবেন, কারণ এগুলো আমরা এরপরে এই পেজ আবার ওপেন করব না। আমরা যখন শর্টকাট সলভ করব, শর্টকাটে জিনিসগুলো বের করার চেষ্টা করব বা আঁকাআঁকি করার চেষ্টা করব, তখন আমাদের এই 4টা লাইন মুখস্থ মাথায় মুখস্থ ঠোঁটস্থ থাকতে হবে। সেখান থেকে আমরা জিনিসগুলো অনেক কিছু আইডিয়া পেয়ে যাব। তাহলে আমি 4টা লাইন আবার বলি। দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি দর্পণের পেছনে যেতে পারে না। 2, বাস্তব বিম্ব দর্পণের সামনে গঠিত হয়, তাহলে অবাস্তব বিম্ব কি হবে, দর্পণের পেছনে গঠিত হবে। 3 নম্বর পয়েন্ট, বাস্তব বিম্ব উল্টো হয়, তাহলে অবাস্তব বিম্ব কি হবে, সোজা হবে। 4 নম্বর পয়েন্ট, আলোক রশ্মি বাস্তবে মিলিত হলে বাস্তব বিম্ব, অবাস্তবে মিলিত হলে বা মিলিত হচ্ছে বলে মনে হলে বা জোরপূর্বক মিলানো হলে তখন অবাস্তব বিম্ব গঠিত হয়। এখন এই 4টা লাইনের কোনো কেন জিজ্ঞেস করবেন না আমাকে, স্যার এগুলো কেন এরকম হয়েছে, এটা আমাকে জিজ্ঞেস করবেন না। কারণ আমরা আজকের ক্লাসে বুঝবো না হয়তো বা, নেক্সট ক্লাস আর এরপরের ক্লাসে যখন আমরা রশ্মিচিত্র এক্স্যাক্টলি আঁকাআঁকি করবো তখন দেখবেন আসলে এই কথাগুলোই সত্য। বাস্তব বিম্ব অটোমেটিক উল্টা হয়ে যাচ্ছে, অবাস্তব বিম্ব সোজা হয়ে যাচ্ছে, আর বাস্তব বিম্ব দর্পণের পেছনে গঠিত হচ্ছে, অবাস্তব বিম্ব দর্পণের সামনে গঠিত হচ্ছে, অটোমেটিক তৈরি হচ্ছে। তো জাস্ট আমি আপনাদেরকে জিনিসগুলোকে সামারি করে এখানের মধ্যে দিয়ে দিছি, বইয়ে এভাবে করে দেওয়া নাই। তাই আমি আপনাদেরকে বললাম 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা এটা একটু মুখস্থ ঠোঁটস্থ করে ফেলেন, বা এর চেয়েও বেশি সময় লাগলে আপনারা ভিডিওটা পজ করে একটু রিপিট করেন। ওকে, আশা করি দেখা শেষ। তাহলে আমরা 4টা পয়েন্ট খুব ভালোভাবে মুখস্থ করে নিলাম, আমরা এরপর দেখব। এবার আসি আমরা আমাদের গতানুগতিক পড়াই। এই মাঝখানে একটু আমি আমার কিছু কথাবার্তা বলে ফেলছি, এখন আমরা আমাদের আবার গতানুগতিক পড়াই চলে আসবো। দেখি এবার, এখন এই যে আমরা দর্পণ পূর্ব বলছি, দর্পণ কয় প্রকার? দর্পণ প্রধানত প্রতিফলক পৃষ্ঠের আকৃতির উপর ভিত্তি করে প্রধানত আমরা বলতে পারি 2 প্রকার, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে গোলীয়। তো সমতল দর্পণ কি সেটা আপনারা জানেন, যদি কোনো একটা সমতল মসৃণ পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে তখন সেটা সমতল দর্পণ, যেটা আমরা আয়না বলি। যে বাসায় যে আমরা মিররগুলো দেখি বেশিরভাগ সময় ওই যে মনে করেন ড্রেসিং টেবিলে অথবা ওয়াশরুমে, হ্যাঁ, অথবা হচ্ছে আলমারিতে যেই আয়নাগুলো থাকে সেটা হচ্ছে সমতল দর্পণ। আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কি? সেটা হচ্ছে যদি কোনো দর্পণ কোনো একটি গোলকের অংশবিশেষ হয়, দর্পণের পৃষ্ঠ যদি, দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা যদি কোনো একটা গোলকের অংশবিশেষ হয় বা একটা গোলক থেকে কেটে বা ভেঙে আমি নিয়ে আসি এমন হয়, তখন সেই দর্পণকে আমরা বলবো গোলীয় দর্পণ। আচ্ছা, আপাতত গোলীয় দর্পণকে আমরা ভুলে যাই, আমরা এখন পড়বো কাকে নিয়ে? সমতল দর্পণকে নিয়ে। এই যে সমতল দর্পণকে নিয়ে। ওকে, তো সমতল দর্পণ কিরকম? এই যে মনে করেন এটা একটা গ্লাস, এখন যেই সাইডে আমি সিলভারিং করবো, মনে করেন এক সাইডে আমি পাড়া লাগাইছি বা সিলভারিং করছি, তাহলে অপোজিট সাইডটা হয়ে যাবে তার কি? প্রতিফলক পৃষ্ঠ। তার মানে এই সাইডটা হয়ে গেছে তার প্রতিফলক পৃষ্ঠ।
তাহলে দর্পণের সামনের অংশ হচ্ছে এটা, দর্পণের পেছনের অংশ হচ্ছে এটা। গেল। এখন সমতল দর্পণে আমাকে লক্ষ্যবস্তু রাখলে বিম্বের আকৃতি, প্রকৃতি, বাস্তব, অবাস্তব, সোজা, উল্টা সকল কিছু আমার নির্ণয় করতে হবে। ওকে, এখন সমতল দর্পণে লক্ষ্যবস্তু রাখলে বিম্ব কিভাবে কি গঠিত হয়, কি না কি, সেগুলো আমরা আঁকা শিখব বা দেখব কি হয়। তার আগে আমি অ্যান্সারটা দেখানোর আগে বা রশ্মিচিত্র রেখে বিম্ব কিভাবে তৈরি হয় সেটা দেখানোর আগে, এই যে আমি শর্টকাট বললাম এখানে, সেই লাইনগুলো দিয়ে আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি সমতল দর্পণের বিম্ব কেমন হওয়ার কথা। সহজ কথা আমি প্রথমে বলে দিই, সমতল দর্পণের ক্ষেত্রে বিম্ব দর্পণের পেছনে গঠিত হবে। বিম্বের অবস্থান কোথায় হবে? দর্পণের পেছনে। দর্পণের পেছনে বিম্বের অবস্থান হবে দর্পণের পেছনে। তার মানে দর্পণের পেছনে হলে বাস্তব না বাস্তব? আপনারা বুঝে গেছেন। বাস্তব বিম্ব দর্পণের সামনে গঠিত হয়, তাহলে দর্পণের পেছনে যেটা গঠিত হবে সেটা কি? অবাস্তব বিম্ব, অর্থাৎ অবাস্তব বিম্ব গঠিত হয়। আচ্ছা, আমি বুঝে গেলাম যে সমতল দর্পণে বিম্বের অবস্থান হয় দর্পণের পেছনে। কোথায় সেটা একটু পরে বলবো। অবাস্তব বিম্ব, প্রথম কথা হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে এবার এই অবাস্তব শব্দটা শুনেই কিন্তু আমি অনেক কিছু বুঝে গেছি। কিভাবে বুঝছি? অবাস্তব যদি হয় তাহলে সেটা সোজা বিম্ব হবে নাকি উল্টা বিম্ব হবে? অ্যান্সার হচ্ছে সোজা বিম্ব হবে। এই যে বাস্তব বিম্ব উল্টা হয়, তাহলে অবাস্তব বিম্ব কি হবে? সোজা হবে। অর্থাৎ বিম্ব হবে সোজা। বিম্ব হবে কি? সোজা। এবং সেটা আপনারা নিজেরাই হচ্ছে প্রমাণ, আপনারা দেখছেন। আপনারা যখন বাসায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ান, আপনার বিম্বটা কি উল্টা হয়? মাথা কি নিচে হয়, পা উপরে হয়, এমন হয়? নাকি আপনি যেভাবে দাঁড়ায় আছেন ওখানেও সেভাবে দেখা যাচ্ছে? অর্থাৎ বিম্বটা সোজা হয়। এবং সেটা কোথায় হয়? দর্পণের পেছনে হয়। এটা তো আপনি দেখেই বুঝতে পারতেছেন। দর্পণের সামনে আপনি দাঁড়ায় আছেন, দর্পণের সামনে আপনি দাঁড়ায় আছেন, বিম্বটা কোথায়? দর্পণের পেছনে দেখা যাচ্ছে। এখন আপনি যদি বলেন না স্যার আমি কখনো কখনো দেখছি দর্পণ আর আমার মাঝে কেউ একজন আছে, তাহলে সেটা আসলে কি? বিম্ব হবে না, সেটা অন্য কিছু হবে। সমতল দর্পণ যদি হয়, বিম্বটা কি হবে? দর্পণের পেছনে। মানে আপনি দর্পণের সামনে দাঁড়ায় আছেন, মানে এটা যদি দর্পণ হয়, সে ফর এক্সাম্পল এটা যদি দর্পণ হয়, দর্পণের সামনে আপনি যদি এখানে দাঁড়ায় থাকেন, বিম্ব তৈরি হবে দর্পণের পেছনে, মানে বিম্বটা দর্পণের পেছনে তৈরি হবে। ওকে, কোথায় তৈরি হবে? বিম্ব দর্পণের পেছনে। বাস্তব না বাস্তব? অবাস্তব। কি হবে? সোজা নাকি উল্টা? সোজা। এবার কথা হচ্ছে বিম্বের আকার কি? মনে রাখবেন সমতল দর্পণে লক্ষ্যবস্তুর আকার যা, বিম্বের আকারও তা। অর্থাৎ লক্ষ্যবস্তুর আকার এবং বিম্বের আকার পরস্পর সমান। এবং এটাও আপনি প্রমাণ পাইছেন। আপনি যখন বাসার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় থাকেন, আপনার যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা কি আপনার আকার চেয়ে ছোট নাকি একদম সেম টু সেম আপনার আকারের সমান? অ্যান্সার হচ্ছে একদম সেম টু সেম আপনার আকারের সমান। অর্থাৎ লক্ষ্যবস্তুর আকার এবং বিম্বের আকার পরস্পর সমান। আমি আকার লিখলাম সমান, আমি জাস্ট মুখে বলতেছি লক্ষ্যবস্তুর আকার আর বিম্বের আকার পরস্পর সমান। আমার কি কি বের করতে হচ্ছে? বিম্বের অবস্থান, বাস্তব নাকি অবাস্তব, সোজা নাকি উল্টা, আকার সমান। আর একটা পয়েন্ট এখানে একটু মনে রাখতে হবে, এই যে বলছি দর্পণের পেছনে, দর্পণের পেছনে কোন জায়গায়? মনে রাখবেন দর্পণ হতে লক্ষ্যবস্তুর দূরত্ব যত, সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ হতে লক্ষ্যবস্তুর দূরত্ব যত, দর্পণ হতে বিম্বের দূরত্ব তত। অর্থাৎ আপনি যদি দর্পণ থেকে সে ফর এক্সাম্পল 1 মিটার দূরে আছেন, তাহলে আপনার প্রতিবিম্বটা দর্পণ হতে পেছনে 1 মিটার দূরত্বেই তৈরি হবে। এবং আপনার আকার এবং প্রতিবিম্বের আকার পরস্পর সমান। এবং দর্পণ হতে আপনার দূরত্ব যত, দর্পণ হতে বিম্বের দূরত্ব এক্স্যাক্টলি সেম হবে। কার ক্ষেত্রে? সমতল দর্পণের ক্ষেত্রে। বুঝতে পারছি? তার মানে সমতল দর্পণের ক্ষেত্রে রশ্মিচিত্র যেভাবে আঁকতে বলুক না কেন, আপনার অ্যান্সার কিন্তু এগুলো সবকিছু মিলবে। অর্থাৎ লক্ষ্যবস্তু যদি দেওয়া থাকে, বিম্বের অবস্থান কোথায় হবে? দর্পণের পেছনে। বাস্তব না বাস্তব? অবাস্তব। সোজা না উল্টা? সোজা। আকার কেমন? লক্ষ্যবস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার পরস্পর সমান। এবং বিম্বের অবস্থান কোথায় হবে? দর্পণ হতে লক্ষ্যবস্তুর দূরত্ব যত, দর্পণ হতে বিম্বের দূরত্ব তত। গেল। এবার এটা আমাদের আঁকাআঁকি করে দেখাতে হবে স্যারকে। এই যে দেখেন, এখানে আমরা চিত্র নিয়ে আসলাম। এই যে সমতল দর্পণের রশ্মিচিত্র অঙ্কন, খুব খেয়াল করেন। সমতল দর্পণে রশ্মিচিত্র অঙ্কন খুব ইজি একটা চিত্র, তাই না? আচ্ছা দেখি, আমাদের এটা পরীক্ষায় আঁকতে হবে। আগে আঁকাআঁকির কথা বাদ, আগে এখানে বিম্বটা কিভাবে তৈরি হয়েছে সেটা আমি একটু একটা ব্যাখ্যা করি।
এই যে এটা একটা সমতল দর্পণ, আমি কালারটা একটু চেঞ্জ করি, আচ্ছা আছে, এটা হচ্ছে একটা দর্পণ এম প্রাইম, একটা সমতল দর্পণ, এবং দর্পণের সিলভারিং কোন সাইডে আমি দেখে বুঝতে পারতেছি এই সাইডে সিলভারিং, তার মানে দর্পণের সামনের অংশ হচ্ছে এটা, পেছনের অংশ হচ্ছে এটা। ওকে, তাও বুঝতে পারলাম। এবার লক্ষ্যবস্তু কোনটা? এই যে ও এ একটা লক্ষ্যবস্তু, এখানে কালারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, স্কাই ব্লু কালারের একটা আমরা লক্ষ্যবস্তু রাখলাম। ওকে, স্কাই ব্লু কালারের একটা লক্ষ্যবস্তু আছে, এখান থেকে আমরা একটা বিম্ব তৈরি করব বা বিম্ব তৈরি হবে সমতল দর্পণের সামনে যদি থাকে। পরীক্ষা আপনাকে রশ্মিচিত্র অঙ্কন করতে বলবে। তাহলে রশ্মিচিত্র কিভাবে আঁকবো? ওই যে আমরা নিয়ম শিখে আসছি, বিম্ব গঠনের জন্য আমরা যে রশ্মিচিত্র বা আলোর প্রতিফলনের জন্য আমরা যে কি কি নিয়ম মেনে চলে সেগুলো কিন্তু আমরা পড়ে আসছি। কি কি? আলোক রশ্মি অভিলম্বের সাথে যত কোণে আপতিত হবে তত কোণেই প্রতিফলিত হয়ে চলে যাবে, মানে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান, এটা আমরা পড়ছি, এটা আমাদের লাগবে। আরেকটা হচ্ছে আলোক রশ্মি যদি অভিলম্ব বরাবর আপতিত হয়, যে পথে আপতিত হয়েছে সেই পথেই প্রতিফলিত হয়ে চলে যাবে, এবং এই দুইটা নিয়ম দিয়েই হচ্ছে আমরা এই রশ্মি চিত্রটা আঁকবো। কিভাবে? আমি ফার্স্ট আগে ব্যাখ্যা করি। এই যে দেখেন, এখানে আসলে আমরা পুরা লক্ষ্যবস্তু থেকে দুইটা বিন্দু নিব, একটা হচ্ছে একদম মাথার বিন্দু আর একটা হচ্ছে একদম পায়ের বিন্দু। এই দুইটা বিন্দু থেকে আমরা অ্যান্সারে দুইটা বিন্দু পাবো, অর্থাৎ মাথা থেকে মাথাটা পাবো, পা থেকে পা পাবো, তাহলে ওই দুটাকে যোগ করে দিলে বিম্ব পাওয়া যাবে। এখন আপনি বলতে পারেন স্যার শুধু মাথা আর পা কেন বলছেন? আমি যদি একটা লক্ষ্যবস্তু হই, আমার মাথা থেকে যেরকম আলোক রশ্মি গেছে, আমার নাক থেকেও সেম ভাবে গেছে, আমার চোখ থেকেও গেছে, আমার হাত থেকেও গেছে, আমার পা থেকেও গেছে, কিন্তু আপনি মাথা আর পা কেন নিছেন? মেইন কথা হচ্ছে মাথা থেকে যেরকম মাথার বিম্ব তৈরি হবে, পা থেকেও পায়ের বিম্ব তৈরি হবে, হাত থেকেও হাতের বিম্ব তৈরি হবে, চোখ থেকেও চোখের বিম্ব তৈরি হবে। তো আমি যদি এই যে দেখেন আপাতত দুইটা বিন্দু নিয়ে যখন রশ্মি চিত্র আঁকা দেখাইছি তখন জিনিসটা কত ক্রিটিক্যাল হয়ে গেছে। এবার যদি আমার বডিতে যে অসংখ্য অগণিত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু থেকে যদি দেখাইতে যাই তাহলে সেটা কি ইজি হবে না কারো কঠিন হবে, এবং সেটা আমাদের হাতে আঁকা পসিবল হবে না। সেই জন্য জিনিসটাকে কঠিন না করে আমরা জাস্ট পুরো বস্তুটার একটা উপরের বিন্দু একটা নিচের বিন্দু, এই দুইটা বিন্দু থেকে আলোক রশ্মি যাবে, তারপর সেখান থেকে বিম্ব গঠিত হয়ে উপরের বিন্দু আর নিচের বিন্দু পেয়ে যাবো, তাকে যোগ করে দিলে দেখবো হ্যাঁ বিম্ব তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমি প্রত্যেকটা বিন্দু থেকে আলোক রশ্মি গেলে সেম ভাবেই এখান থেকে এটা পাবো, এই মাঝখানের পয়েন্ট থেকে মাঝখানের পয়েন্ট পাবো, নিচ থেকে নিচের পয়েন্ট পাবো। সেই জন্য আমরা সবগুলো না নিয়ে কেবল উপরের পয়েন্ট আর নিচের পয়েন্টটা নিছি। আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তীতে যতগুলো চিত্র আঁকবো সবগুলোতে কিন্তু সেম ঘটনাই ঘটাবো, মাথা থেকে যাবে, পা থেকে যাবে, পা থেকে একটা পাবো, মাথা থেকে একটা পাবো, শেষ। একটু পরে দেখবেন পায়েরটাও লাগে না, যখন গলীয় দর্পণের বা নেক্সট ক্লাসে যখন দেখবো গলীয় দর্পণেরটা দেখাবো তখন দেখবেন পায়েরটাও লাগতেছে না, বা অনলি মাথারটা নিলেই হচ্ছে, মানে উপরের বিন্দুটা নিলেই হচ্ছে। ওকে, দেখাই। এই যে দেখেন এখান থেকে আলোক রশ্মি, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এই প্রতিফলক পৃষ্ঠের উপর তির্যকভাবে আপতিত হয়েছে, মনে করেন এই যে আপতিত হয়েছে, এই যে এখানে গিয়ে আপতিত হয়েছে। তাহলে দেখেন তো, তাহলে এখানে একটা অবিলম্ব আছে না? অবিলম্ব থাকার কথা না? আমি দেখাই, এই যে মনে করেন এখানে একটা অবিলম্ব থাকার কথা না? তাহলে এটা হচ্ছে আপতন কোণ, সেম অবিলম্বের সাথে সেম কোণে প্রতিফলিত হয়ে চলে গেছে। এই যে দেখেন আলোক রশ্মিটা পিঙ্ক কালার, এই দেখেন আমি কিন্তু কালার মিলিয়ে দিচ্ছি, পিঙ্ক কালার আর আলোক রশ্মিটা আপতিত হয়েছে চলে গেছে, অর্থাৎ ও বিন্দু থেকে ও ডি পথে আপতিত হয়ে ডি এফ পথে প্রতিফলিত হয়ে চলে গেছে। গেল, তার মানে কি তির্যকভাবে গেছে, মানে যত কোণে আপতিত হয়েছে অবিলম্বের সাথে তত কোণেই প্রতিফলিত হয়ে চলে গেছে। এবার খেয়াল করেন আলোক রশ্মি, এবার দেখেন এটা গিয়ে ডাইরেক্ট আঘাত করছে কোণ বরাবর, একদম এখান থেকে লম্ব বরাবর, মানে এই প্রতিফলক পৃষ্ঠের উপর লম্ব বরাবর। তার মানে সেটা কি অভিলম্ব বরাবর আপতিত হয়েছে না? তাহলে অভিলম্ব বরাবর যদি আলোক রশ্মি আপতিত হয় কোন বরাবর প্রতিফলিত হবে? আমরা জানি অভিলম্ব বরাবর আলোক রশ্মি আপতিত হলে যেই পথে আপতিত হয়েছে সেই পথে প্রতিফলিত হয়ে চলে যায়, অর্থাৎ এইটা এখানে আপতিত হয়েছে সে আবার এই পথে প্রতিফলিত হয়ে চলে যাবে। গেল, তাহলে এখন আমি কি কি পাইলাম? পিঙ্ক কালার একটা পাইলাম, এটা একটা পাইলাম। এবার দেখেন এই একটা রেখা পিঙ্ক কালারটা এদিকে চলে গেছে, এটা এদিকে চলে গেছে, এই সাইডে কি ওরা জীবনও মিলিত হওয়ার চান্স আছে? নাই। তাহলে কি করব? আমি এই পিঙ্ক কালারটাকে পেছনের দিকে বর্ধিত করছি, দেখেন পেছনের দিকে কিন্তু যাই নাই, পেছনের দিকে কিন্তু জীবনও যাবে না, দর্পণের পেছনে আলোক রশ্মি জীবনও যেতে পারবে না। আমি যেটা করতেছি সেটা হচ্ছে যাচ্ছে বলে মনে হচ্ছে বা আসতেছে বলে মনে হচ্ছে, বা আমি যেটা বলতেছি পেছনের দিকে বর্ধিত করলাম বা জোর করে মিলাচ্ছি। এই যে ওকে পেছনের দিকে টানছি, সেম ওকেও পেছনের দিকে টানছি, তারা গিয়ে দর্পণের পেছনে এই ও প্রাইম বিন্দুতে মিলিত হয়ে গেছে। দেখা যাচ্ছে এই যে ও প্রাইম বিন্দুতে মিলিত হয়ে গেছে। তাহলে দেখেন আমি মাথা থেকে মাথা পেয়ে গেছি। এবার পা থেকে পা পাবো, তারপর মাথা আর পা যোগ করে দিলে বিম্ব শেষ। আচ্ছা, এবার খেয়াল করেন এই পা থেকে যখন যাচ্ছে সেম ভাবে একদম সেম পা থেকে এই যে আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হয়ে চলে গেছে, মানে আপতন কোণ প্রতিফলন কোণ হয়ে চলে গেছে ইয়েলো কালার।
এবার অবিলম্ব বরাবর আপতিত হয়ে সেই পথে চলে আসছে। তাহলে দেখেন এই রেখা আর এই রেখাকে পেছনের দিকে বর্ধিত করলে তারা দর্পণের পেছনে পরস্পর এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। এখন আপনি বলতে পারেন স্যার নিচের বেস লাইনটা কেন আপনি সলিড আনছেন? এটা তো সলিড না টেনে এটাও ডটেড দেওয়া উচিত ছিল না দর্পণের পেছনে, যেহেতু আমিও পছন্দ করি সেটা। আমিও পছন্দ করি যে কি পাটা মানে দর্পণের পেছনে এটা কি করা, মানে এই পার্টটা তো আলোক রশ্মি অ্যাকচুয়ালি যায় নাই, তো ডটেড দিতে পছন্দ করি। কিন্তু আসলে এখানে আসলে এই লাইনটা দিয়ে আলোক রশ্মি বোঝানো হয় না, এই লাইনটা বোঝানো হয়েছে যে একটা ভূমি, অর্থাৎ দর্পণটা আছে, দর্পণের পেছনেও ভূমি হচ্ছে এটা, দর্পণের সামনেও ভূমি, এটা সেম লাইন। কিন্তু আসলে আমরা কি করছি, এই লাইনটাকে পেছনের দিকে ডটেড দিয়ে বর্ধিত করলে সেই ডটেড লাইনটা কোথার উপর আছে জানেন? এই সাদা লাইনটার উপর ডটেড লাইনটা আছে, তো এটা দেখা যাচ্ছে না আর কি, মানে মেইন কথা ওই লাইন বরাবরই আসছে। এটাকে আর এদিকে বর্ধিত করে এই বিন্দুতে মিলিত হয়, এই যে এ প্রাইম পাই গেলাম। এবার ও প্রাইম আর এ প্রাইম যোগ করছি। এখন আপনি বলতে পারেন স্যার এটাকে কেন ডট ডট দিয়ে আঁকছেন? আমি পছন্দ করি অবাস্তব বিম্বকে ডটেড লাইন দিয়ে আঁকতে, মানে চিত্র দেখে যাতে চিত্রই যেন কথা বলে। এই দেখেন এই চিত্রটাই কথা বলতেছে, আমি বিম্ব দেখে বুঝা যাচ্ছে এটা বাস্তবে মিলিত হয় না এবং ডটেড লাইন দিয়ে আঁকা, অর্থাৎ এটা একটা কি অবাস্তব বিম্ব। তার মানে দেখেন লক্ষ্যবস্তু দর্পণের সামনে আছে, বিম্ব দর্পণের পেছনে গঠিত হয়েছে, বাস্তব না বাস্তব? অবাস্তব। সোজা না উল্টা? সোজা। আকার কেমন? লক্ষ্যবস্তুর আকার এবং বিম্বের আকার সমান, মেপে দেখেন সমান হবে। তারপর আরেকটা কি, আর হচ্ছে দর্পণ হতে এই যে এই দূরত্ব আর এই দূরত্ব পরস্পর সমান, মেপে দেখেন। এটা আমাদের পরীক্ষায় আঁকতে হবে। এই যে এতক্ষণ যে কথাগুলো বলছি আমাদের এই জিনিসগুলো স্যারকে বলে আমার সুন্দর করে পরীক্ষায় আঁকতে হবে। এখন দেখি আপনাদের কি কোশ্চেন থাকলো। আমি যে কথাগুলো বলছি এভাবে করে কি আপনি পরীক্ষা সুন্দর করে আঁকতে পারবেন? ইনশাল্লাহ আমরা আঁকতে পারবো, কিন্তু আপনাদেরকে একটা আমার চ্যালেঞ্জ থাকবে, আপনারা বাসায় এই ভিডিওটা পজ করে আমি যেই কথাগুলো বলছি সেভাবে করে এটা আঁকার চেষ্টা করবেন। আঁকার পরে আঁকাটা কোনো সমস্যা না, আঁকার পরে একটা জিনিস চেক করবেন, মানে পরীক্ষার খাতা যখন চেক করতে বসবে স্যারে কি চেক করবে সেটা বলি, বা স্যারের কথা বাদ দিন। আমি মনে করেন যখন খাতা কাটতে বসলাম আমি কোন জিনিসটা দেখব স্টুডেন্টের খাতায়? আমি দেখব সমতল দর্পণ যেহেতু দেওয়া আছে এইটা আর এইটা সমান কিনা। আমি কাটা কম্পাস নিয়ে বসবো, কাটা কম্পাস নিয়ে এইটা আর এটা সমান কিনা দেখব। যদি সমান হয় ঠিক আছে, তারপর এটা আর এটা সমান কিনা দেখব, অর্থাৎ লক্ষ্যবস্তুর আকার এবং বিম্বের আকার পরস্পর সমান হয় কিনা দেখব। লক্ষ্যবস্তুর দূরত্ব দর্পণ হতে যত, বিম্বের দূরত্ব দর্পণ হতে তত হয় কিনা আমরা দেখব। যদি না হয়, আমি পার্সোনালি যদি কখনো খাতা কাটি, আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে আমি বলবো যদি এই দুইটা চেকের মধ্যে একটা চেকের মধ্যে আপনি ভুল করেন আমি ডাবল জিরো দিব। কারণ সমতল দর্পণে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না। সমতল দর্পণে অবশ্যই অবশ্যই দর্পণ হতে লক্ষ্যবস্তুর দূরত্ব যত হবে দর্পণ হতে বিম্বের দূরত্ব তত হবে, এবং লক্ষ্যবস্তুর আকার এবং বিম্বের আকার পরস্পর সমান হবে। তার মানে এই যে এতক্ষণ আমি যে কথাগুলো বলছি সেটা দিয়ে আপনার মুখে শুনতে অনেক সহজ মনে হয়েছে, কিন্তু আঁকতে গেলে দেখা যাচ্ছে স্যার এটা এটা সমান হইলে এটা আর এটা সমান হচ্ছে না, অথবা এটা আর এটা সমান হইতে গেলে এই দূরত্বগুলো সমান হচ্ছে না। দেখবেন আপনি পরীক্ষা আপনি ওই নিয়ম অনুযায়ী আঁকতে গিয়ে দেখবেন যে মিলতেছে না। কেন মিলতেছে না? কারণ আপনি এখানে আসলে যে বলছিলাম আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান করে করে আঁকতে হয়, সেটা আপনি আসলে মেপে আঁকতে পারেন নাই, বা পরীক্ষায় মেপে আঁকার সময় হয় নাই। পরীক্ষা আপনাকে এটা 3 মার্কের জন্য দিবে, সময় পাবেন সর্বোচ্চ 6 মিনিট, তো 6 মিনিটে এত কি করব? তো তার মানে স্যার আপনি যে পরীক্ষা বললেন এটা যে আমি আঁকবো, এটা কেমনে কি 6 মিনিটে কেমনে আঁকবো? আমি আপনাকে এমন একটা নিয়ম শিখিয়ে দিব যেটা আপনি ইনশাল্লাহ 2 থেকে 2.5 মিনিটেও সলভ করে ফেলতে পারবেন। এবার আসেন আমরা এটাকে শর্টকাটে কিভাবে আঁকতে হয় সেটা আমরা দেখব। এখানে কি হয়েছিল? এখানে হচ্ছে ওই যে পায়ের একটা রেখা, মাথার একটা রেখা, দুইটা গিয়ে এক বিন্দুতে মিলিত হয়েছে, সেটা হচ্ছে চোখ, মানে আপনি দেখতেছেন সেখানে, বুঝতে পারছি, মানে আপনার চোখে এই বিম্বটা তৈরি হয়েছে সেটা বুঝেছি। এবার আমরা এই চিত্রটাই আঁকবো, এই চিত্রটা আমরা এখন একটু আঁকার চেষ্টা করব। কিভাবে? শর্টকাট ওয়েতে একটু আঁকার চেষ্টা করব। ব্যাখ্যা করতে হবে কিন্তু যেভাবে বলছি সেভাবে, মানে আলোক রশ্মি ও বিন্দু থেকে ও বিন্দু থেকে দর্পণের উপর তির্যকভাবে ওডি পথে আপতিত হয়ে ডিএফ পথে প্রতিফলিত হয়ে চলে যায়। আবার দর্পণের উপর ও বিন্দু হতে আলোক রশ্মি অবিলম্ব বরাবর ওসি পথে আপতিত হয়ে সি ও পথে প্রতিফলিত হয়ে চলে যায়। ও সি এবং এফ ডি কে পেছনের দিকে বর্ধিত করলে তারা পরস্পর দর্পণের পেছনে ও প্রাইম বিন্দুতে মিলিত হয়। আবার আলোক রশ্মি এ বিন্দু হতে দর্পণের উপর তির্যকভাবে এ জি পথে আপতিত হয়ে জি এফ পথে প্রতিফলিত হয়ে চলে যায়। আবার আলোক রশ্মি এ বিন্দু হতে দর্পণের উপর অবিলম্ব বরাবর এ ই পথে আপতিত হয়ে ই এ পথে প্রতিফলিত হয়ে চলে যায়। এ ই এবং এফ জি কে পেছনের দিকে বর্ধিত করলে তারা পরস্পর দর্পণের পেছনে এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। ও প্রাইম এ প্রাইম যোগ করি, নির্ণয় ও প্রাইম এ প্রাইমই হলো ও এ লক্ষ্যবস্তুর
প্রতিবিম্ব, এবং প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি সবকিছু তারপর পয়েন্ট দিয়ে উল্লেখ করতে হবে। কি বলবেন? বিম্বের অবস্থান কোথায়, দর্পণের পেছনে, বাস্তব না অবাস্তব, অবাস্তব, সোজা না উল্টা, সোজা, আকার কেমন, লক্ষ্যবস্তুর আকার এবং বিম্বের আকার পরস্পর সমান, এবং অবস্থান কোথায়, দর্পণ হতে লক্ষ্যবস্তুর দূরত্ব যত, দর্পণ হতে বিম্বের দূরত্ব তত। এবার এই চিত্রটা আমরা কিভাবে আঁকবো শর্টকাটে সেটা আমরা এখন একটু দেখি। খেয়াল করেন, সবাই আমার সাথে একটু আঁকার চেষ্টা করবেন। আমি যখন আঁকবো আপনারা খাতা, কলম, পেন্সিল, স্কেল যা যা প্রয়োজন সেগুলো নিয়ে বসবেন। আমি মুখে বলবো কিভাবে কি করব। খেয়াল করেন, আমি প্রথমে একটা বেস লাইন আঁকার চেষ্টা করি। একটা বেস লাইন আঁকি, বেস লাইনটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে আঁকি, বা ফার্স্ট একটা দর্পণ আঁকি, দর্পণটা হোয়াইট কালার দিয়ে আঁকি। এই যে আমরা একটা দর্পণ আঁকলাম, একটা দর্পণ আঁকলাম, এরকম সোজা একটা লম্বা একটা দর্পণ আঁকলাম। বাঁকা হলেও আপনারা স্কেল দিয়ে সুন্দর করে আঁকবেন। এটা একটা দর্পণ, সমতল দর্পণ। এই যে এদিকে সিলভারিং করে দিলাম আমি। দর্পণের নাম দিলাম এম প্রাইম। আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আপনারা ভিডিওটাকে পজ করে করে আঁকার চেষ্টা করবেন। আমার সাথে যখন আপনি আঁকার চেষ্টা করবেন, বাসায় কয়েকবার প্র্যাকটিস করবেন, পরীক্ষায় দেখবেন আপনি 2 থেকে 3 মিনিটের ভিতরে এটা এঁকে ফেলতে পারবেন। এবার আমি ভূমিটা দিয়ে দিই আগে। ভূমিটা দিচ্ছি হচ্ছে মনে করেন ব্লু কালার দিয়ে। লম্ব হয়েছে কিনা আমি জানি না, যাই হোক আপনারা সুন্দর করে স্কেল দিয়ে লম্ব বরাবর আঁকবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আশা করি। ব্লু কালারটা একটু চেঞ্জ করা উচিত, অন্য কালার দিই। আচ্ছা, যেহেতু বেস, ব্লু কালারটা যদি এখানে স্ক্রিনে মনে হয় হোয়াইট কালার দেখাচ্ছে, যাই হোক এটা বেস মানে ভূমি, এখানের উপর লক্ষ্যবস্তু থাকবে। এবার দেখেন কি করব আমরা লক্ষ্যবস্তু আঁকি। লক্ষ্যবস্তু, এই যে লক্ষ্যবস্তু, মনে করেন লক্ষ্যবস্তু এখানে আছে, একটা লক্ষ্যবস্তু আঁকলাম। শর্টকাটে কি করব দেখেন, আমরা এই যে লক্ষ্যবস্তু আঁকলাম, এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা লক্ষ্যবস্তু। আমরা এবার স্কেল নিব, স্কেল নিয়ে এইটার সমান করে এখানে একটা বিন্দু নিতে পারবো না? সবাই মনোযোগ দেন, কি করতেছি আমি, ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক না রেড কালার দিই। এটার সমান করে আমি এই যে এই লাইনটা নিলাম, এই লাইনটা স্কেলে বসাইলাম, মনে করেন 3 ইঞ্চি আসলো বা 3 সেন্টিমিটার আসলো। 3 সেন্টিমিটার আমি এখান থেকে বসাই এখানে একটা বিন্দু নিতে পারবো না? মনে করেন নিলাম, একদম সমান করে নিলাম, মেপে মেপে মনে করেন নিছি। এবার এটা কতটুকু উচ্চতা, এটাকে আমি স্কেল দিয়ে মেপে সেম উচ্চতার আমরা একটা বিম্ব এখানে এঁকে ফেলতে পারবো না? পারবো কিনা? এই যে দেখেন, মনে করেন আমি একটা সেম একটা বিম্ব এঁকে ফেললাম। আচ্ছা, এটাকে ওই কালারটাই দিই। দেখেন এই যে সমান করে আমরা একটা বিম্ব এঁকে ফেললাম। সমান হয়েছে কিনা জানি না, আপনারা সমান করেই আঁকবেন। আমি মুখে বলতেছি কি করতে হয় সেগুলো। বিম্ব এঁকে ফেললাম। এবার স্যারে পেন্সিল কম্পাস না, স্লাইড ক্যালিপার্স নিয়েও যদি মাপে সমান হবে না? কারণ আমি তো উল্টা করেই আঁকছি আসলে। স্যারে যে জায়গায় চেক করবে সেই জায়গাটায় আমি আগে এঁকে ফেলছি, কিন্তু স্যারকে বলা যাবে না আমি কিভাবে আঁকছি, এটা স্যারকে বলা যাবে না। স্যারকে বলবো হচ্ছে ওই যে আমরা যেভাবে কি নিয়ম অনুযায়ী আলোক রশ্মি যাওয়ার কথা ছিল সেভাবেই বলবো, কিন্তু আঁকার সময় আমরা এইভাবে আঁকবো। অর্থাৎ নিয়ম হচ্ছে রশ্মি চিত্র এঁকে বিম্ব অঙ্কন করা, আমরা বিম্ব অঙ্কন করে রশ্মি চিত্র আঁকতেছি, মানে উল্টা কাজটা করতেছি। বাসায় এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন 1 থেকে 1.5 মিনিটেও সলভ করে ফেলা যাচ্ছে, বা 1 থেকে 1.5 মিনিটেও চিত্র এঁকে ফেলা যাচ্ছে। এই চ্যাপ্টারের এমন কিছু হয় যে হচ্ছে আমরা আগে থেকে কোশ্চেন জানি, কিন্তু সলভ করতে গেলে পরীক্ষায় পারি না, কারণ এখানে আঁকাআঁকি করতে হয়। আঁকাআঁকির প্র্যাকটিসটা অনেকেরই জানা থাকে না, বা শর্টকাট ট্রিক্স অনেকেরই জানা থাকে না, যার কারণে পরীক্ষার হলে আমরা আঁকতে বেশি সময় লাগে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এটার সমান করে এখানে নিলাম, এটার সমান করে এটা নিলাম। এবার গেল, এবার যেহেতু এটা একটা এরকম একটা মানে সমতল রেখা, যেহেতু এবার আমি কি করতে পারি খেয়াল করেন, দর্পণের পেছনের রেখাগুলোকে আমি ডটে আঁকবো, দর্পণের সামনের রেখাগুলোকে আমরা সলিড লাইন দিয়ে আঁকবো। এই যে দেখেন আঁকতেছি, এখানে কালার বোঝা যাবে কিনা আমি জানি না, রেড কালার দিয়ে আঁকি দর্পণের পেছনের লাইনে। এই যে দেখেন, এবার আমি স্কেল নিব, একটা স্কেল নিয়ে মনে করেন এই যে স্কেল নিলাম, স্কেল নিয়ে আমি যদি এর মাথার উপর বসাই তাহলে স্কেলের এই মাথাটা ওর উপর থাকবে না? যদিও এখানে স্কেলটা ছোট, আপনারা খাতায় যখন আঁকবেন তখন দেখবেন স্কেলের এক মাথা এটার উপর বসালে আর এক মাথা ওই ওর উপরে চলে গেছে। কারণ এই দুটো তো সমান, যদি সমান না হয় তখন দেখা যাবে যে হ্যাঁ একটা উঁচু নিচু, কিন্তু সমান যেহেতু আমরা মেপে আঁকছি তাহলে এটার উপর বসালে এরকম একটা রেখা পাবো, যেই রেখাটা এই নিচের রেখার সমান্তরাল। এই যে আমি এঁকে ফেলতেছি, দেখেন আমি সেটা এঁকে ফেলতেছি। দর্পণের পেছনের গুলো ডটেড লাইন দিয়ে আঁকছি, দর্পণের সামনের গুলাকে আমরা সলিড লাইন দিয়ে আঁকবো। এই যে দেখেন এঁকে ফেললাম।
মানে এভাবে বসায় আমরা একটা রেখা টেনে ফেললাম। ওকে, এগুলো ডটেড লাইন কিন্তু, তাহলে আপনারা বুঝতে পারতেছেন কি আমি জানি না, এটা জুম করে যায়। আচ্ছা যাই হোক, আমরা আগে এঁকে ফেলি। দর্পণের পেছনের পার্টগুলো কিন্তু আমরা ডটে রাখতেছি, দর্পণের সামনেগুলো সলিড লাইন। এবার কি করব, খুবই সহজ। দেখেন আমরা এইখান থেকে এই জায়গা থেকে আমরা ব্ল্যাক কালার দিয়ে আঁকি, এই স্ক্রিনের উপর ব্ল্যাক কালার দিয়ে আঁকলে ভালো হয়। মানে আমি স্কেল দিয়ে কি করব, দেখেন আমি স্কেল দিয়ে এই রেখা এইটার মাঝের একটু উপরে অথবা মাঝ বিন্দু দিয়ে দিতে পারি, কিন্তু মাঝ বিন্দু দিয়ে দিলে এটা দিয়ে চলে যাবে। তাই আমরা কি করব, একটু উঁচু করে দিব, মানে একটু উপরে করে। এখানে স্কেলের একটা বিন্দু এখানে বসায়, একটা পার্ট এখানে বসায়, আর একটা হচ্ছে এখানের মাঝখান থেকে একটু উপরে, মানে এই মাঝের থেকে একটু উপরে করে আমরা যদি বসায় একটা রেখা টান দিই, একটা রেখা টান দিব। এই যে দেখেন রেখা টান দিচ্ছি, এই যে দেখেন রেখা টান দিলাম। দর্পণের পেছনে ডটেড আর দর্পণের সামনে হচ্ছে সলিড লাইন। এই যে রেখা টান দিলাম, মনে করেন গেছে, এভাবে স্কেল বসায় আমরা টান দিলাম, গেল, নিয়ে নিব, গেল। এবার কি করবো জানেন, এবার এই যে স্কেলটা বসায় এখানের সাথে এখানকে এভাবে করে যোগ করে দিব। এই যে যোগ করে দিলাম, শেষ, একটা পার্ট শেষ। কিভাবে, এই যে দেখেন আলোক রশ্মি এভাবে আসছিল, এভাবে গেছে, চলে গেছে। আর নিচেরটা কি হয়েছিল, এখান থেকে আলোক রশ্মি এভাবে আসছে, ধাক্কা লেগে এদিকে চলে গেছে। এটাকে আর এটাকে বর্ধিত করে এই বিন্দুতে পাইছি, গেল, একটা বিন্দু পেয়ে গেলাম। সেম ঘটনা উপরে ঘটাবো, কিভাবে, এই যে দেখেন সেম ঘটনা উপরে ঘটাচ্ছি। উপরেরটা আমরা কি কালার দিয়ে দিব, উপরেরটাকে আমরা এই যে একটু অরেঞ্জ কালার টাইপের কিছু একটা দিই, যেন পার্থক্য বোঝা যায়। ওকে, ওকে, এবার খেয়াল করেন সেম ভাবে কি করব আমরা, এই যে এবার এটা থেকে বসাই, আগেটা কি করছিলাম, এটা বসায়ে এখানের থেকে অর্ধেকের উপরে তুলছি, এবার এটা বসায়ে এখানের উপরে তুলবো। এমন ভাবে তুলবো যাতে করে রেখাটা গিয়ে এর সাথে মিলিত হয়ে যায়। এই যে দেখেন দর্পণের পেছনের পার্ট ডটেড দিয়ে দিলাম, দর্পণের সামনের পার্টটা এমন ভাবে টানবো যেন ওর সাথে মিলে, কিন্তু ওর সাথে মিলাতে হবে আমার। এই যে দেখেন ওর সাথে মিলে গেছে, মনে করেন যেখানে যাই মিলুক, দূরে যাই মিলবে আর কি। কিন্তু স্কেল বসাইলে, এটা তো আমি স্কেল ছোট, আপনার খাতার উপর তো এই স্কেল বসাইলে বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে গিয়ে মিলতেছে, সেভাবে করে মিলাবেন। এবার সেম ঘটনা ওকে বসায় এটার সাথে যোগ করে দিই, শেষ, আমার কিন্তু আঁকা শেষ। আমি আপনাকে এতক্ষণ ব্যাখ্যা করে করে বলতেছি দেখে আমার এত সময় লাগছে, কিন্তু এগুলো আপনি বাসায় প্র্যাকটিস করতে করতে দেখবেন 1 থেকে 1.5 মিনিট হয়ে যাচ্ছে। এই যেভাবে গিয়ে এদিকে গেছে, এবার এটা এ বরাবর গিয়ে এ বরাবর চলে গেছে, এটাকে পেছনে বর্ধিত করছি, এটাকে পেছনে বর্ধিত করছি, পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে। এটা হচ্ছে, এটা যদি বলি হচ্ছে ও এ, এটাকে বলবো ও প্রাইম এ প্রাইম। এবার স্যার যেভাবে মেপে দেখুক না কেন সমান হবে। তাহলে এটাকে ব্যাখ্যা কিভাবে করব, পরীক্ষা আসছি তো এভাবে, কিন্তু ব্যাখ্যা কিভাবে করব, ওই যে যেটা বলছিলাম আবার বলতেছি, দেখেন আমি কিন্তু মুখস্থ করি নাই কোনো কিছু, আমি জাস্ট ব্যাখ্যা করব। কিভাবে বলবো, এম এম প্রাইম সমতল দর্পণের সামনে, এম এম প্রাইম সমতল দর্পণের সামনে ও এ একটি লক্ষ্যবস্তু, ও এ লক্ষ্যবস্তুর এ বিন্দু থেকে আলোক রশ্মি দর্পণের উপর তির্যক বরাবর এ বি পথে আপতিত হয়ে বি সি পথে প্রতিফলিত হয়ে চলে যায়। সি বি এবং আচ্ছা, এরপর আলোক রশ্মি এ বিন্দু থেকে দর্পণের উপর অভিলম্ব বরাবর বা লম্ব বরাবর এ ডি পথে আপতিত হয়ে ডি এ পথে প্রতিফলিত হয়ে চলে যায়। এ ডি এবং সি বি কে পেছনের দিকে বর্ধিত করলে তারা দর্পণের পেছনে পরস্পর এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। সেম ঘটনার নিচে আবার লক্ষ্যবস্তুর ও বিন্দু থেকে আলোক রশ্মি তির্যক পথে দর্পণের উপর ও ই পথে আপতিত হয়ে ই সি পথে প্রতিফলিত হয়ে চলে যায়। আবার আলোক রশ্মি ও বিন্দু থেকে দর্পণের উপর অভিলম্ব বরাবর ও এফ পথে আপতিত হয়ে এফ ও পথে প্রতিফলিত হয়ে চলে যায়। ও এফ এবং সিই পেছনের দিকে বর্ধিত করলে তারা পরস্পর দর্পণের পেছনে ও প্রাইম বিন্দুতে মিলিত হয়। ও প্রাইম এ প্রাইম যোগ করি, নির্ণয় ও প্রাইম এ প্রাইমই হলো ও এ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এখন প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি সবকিছু যদি জিজ্ঞেস করে বলবেন বিম্বের অবস্থান দর্পণের পেছনে অবাস্তব, সোজা, আকার হচ্ছে লক্ষ্যবস্তুর আকার এবং বিম্বের আকার পরস্পর সমান, এবং দর্পণ হতে লক্ষ্যবস্তুর দূরত্ব যত, দর্পণ হতে বিম্বের দূরত্ব তত।
গেল। এই যে দর্পণ হতে লক্ষ্যবস্তুর দূরত্ব যত, বিম্বের দূরত্ব, দর্পণ হতে বিম্বের দূরত্ব তত, এটা একটা প্রমাণ আছে, গাণিতিক প্রমাণ আছে আপনাদের বইয়ে, সেটা আপনারা পড়ে নেবেন, জ্যামিতিক। সেটা নিয়ে আমি কথা বলবো না এখানে, আসলে ফিজিক্স ক্লাসে এটা নিয়ে কথা বলার প্রয়োজন নাই। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ছোট একটা প্রমাণ, দুইটা ত্রিভুজকে সর্বসম বা সামথিং এরকম প্রমাণ করে দুইটা দূরত্ব সমান প্রমাণ করছে, সেটা আপনারা দেখিয়েন। রশ্মিচিত্র আকার নিয়মটা আমরা দেখাই দিলাম। এই যে বিন্দুতে এখানে মিলিত হয়েছে সেটাই হচ্ছে চোখ, সেখানে হচ্ছে আসলে বিম্বটা দেখা যাচ্ছে আর কি। গেল। তাহলে এই যে আমি চিত্রটা দেখাইলাম সেটাই হলো আমাদের স্লাইডের চিত্রটা। এই যে এই স্লাইডের চিত্রটাই হচ্ছে আমরা দেখাই দিলাম। স্লাইডে আরো সুন্দর করে দেওয়া আছে, কালার টালার মিলিয়ে আপনারা এটা এখান থেকে দেখে নিতে পারবেন। আমাদের সমতল দর্পণের পার্ট এখানে শেষ, আমরা সমতল দর্পণের পার্ট এখানে শেষ করতেছি। এখন আমরা শুরু করব গোলীয় দর্পণ। হ্যাঁ, গোলীয় দর্পণই আমরা শুরু করব। শুরু করি। গোলীয় দর্পণের সমতল দর্পণ কিন্তু ফুল শেষ, সমতল দর্পণে আমরা আঁকাআঁকি করা শিখে ফেলছি। গোলীয় দর্পণে আমরা বিম্ব অঙ্কনের তিনটা প্রসেস দেখবো, একটা হচ্ছে শর্টকাট, একটা হচ্ছে রশ্মিচিত্র, আর একটা হচ্ছে গাণিতিক। আমরা শর্টকাটটা এই ক্লাসে দেখবো, রশ্মিচিত্র অঙ্কনেরটা পরবর্তী ক্লাসে দেখবো, গাণিতিক পার্টটা এর পরবর্তী ক্লাসে দেখবো। শুরু করি আমরা। গোলীয় দর্পণ, যদি কোনো দর্পণ, কোনো একটা মনে করেন এটা একটা গোলকীয়, একটা কাচের একটা গোলক, এই গোলকের কেন্দ্র হচ্ছে সি, এই কেন্দ্র। এবার এই গোলক থেকে যদি আমি এইটুকু অংশ কেটে নিই, কেটে নিলাম, এবার সেটা যে কোনো একদিকে যদি আমি সিলভারিং করি বা পাড়া লাগাই, এই যে এটার কিন্তু কেন্দ্র এখানে আছে, এই যে সি, এটা হচ্ছে সি। এবার একে যদি আমি এদিকে সিলভারিং করি তাইলে একরকম দর্পণ, একে যদি আমি এদিকে সিলভারিং করি তখন একরকম দর্পণ। কেন? কারণ আমি বুঝতে পারতেছি যখন এইদিকে সিলভারিং করছি তখন তার সামনের পৃষ্ঠ বা প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে এইটা, আবার যখন আমি এইদিকে সিলভারিং করছি তখন তার প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে এইটা। প্রতিফলক পৃষ্ঠ যদি এরকম গর্তের মতো অংশ হয়, গর্তের মতো অংশ যদি হয় তখন সেই দর্পণকে আমরা বলবো অবতল দর্পণ। আর প্রতিফলক পৃষ্ঠ যদি এরকম উঁচু ডিবির মতো অংশ হয় তখন সেই দর্পণকে আমরা বলবো উত্তল দর্পণ। অর্থাৎ উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক হয় তখন সেটাকে বলবো উত্তল দর্পণ, অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক হয় তখন সেটাকে বলবো অবতল দর্পণ। যাই হোক, গর্তের মতো অংশ যদি প্রতিফলক পৃষ্ঠ হয় তখন সেটা হচ্ছে অবতল দর্পণ, উঁচু ডিবির মতো অংশ যদি প্রতিফলক পৃষ্ঠ হয় তখন আমরা সেটাকে বলবো উত্তল দর্পণ। গেল। এই যে দুইটা চিত্র এখানে দেওয়া আছে। এবার খেয়াল করেন, এইটা তো এই যে এইটা যে বললাম, এবার মনে করেন এটাকে নিলাম, ঠিক আছে, এইটা গেল, এটা একটা অবতল দর্পণ। এখন এখানে সি ছিল, আচ্ছা বুঝতে পারছি। এবার দেখেন এই যে প্রতিফলক একটা পৃষ্ঠ আমরা আঁকছি, একটা দর্পণ যে আঁকছি, এইটা একটা কি, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা একটা বক্র একটা তল। এই যে এই সাইড থেকে যখন দেখতেছি এই বক্রতলের মধ্যবিন্দু কয়টা থাকে দেখি বলেন তো? একটা, অবশ্যই একটা। এই যে মনে করেন এখানের মধ্যে আমি একটা দেখাইলাম, মনে করেন সে ফর এক্সাম্পল এই যে এইটা হচ্ছে মধ্যবিন্দু, তার লাল কালার যেটা আঁকলাম, এই যে এই মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে। মেরুকে ইংলিশে বলি পোল, তাই পোল থেকে এই ইয়াটা আসছে পি, বুঝতে পারছি? তার মানে এই যে পি মেরু, আর হচ্ছে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। মানে বক্রতার কেন্দ্র কোনটা? বক্রতার কেন্দ্র হচ্ছে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি যেই গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। এখন এই বক্রতার কেন্দ্র আর মেরু, এটাকে যদি আমি সংযোগ করে দেই, যেই রেখাটা পাবো সেটাকে বলা হয় দর্পণের প্রধান অক্ষ। দর্পণের প্রধান অক্ষ হচ্ছে বক্রতার কেন্দ্র এবং মেরুর সংযোজক সরল রেখা। এবং এই মেরু থেকে এই বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কি বলা হয় সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন, সেটা ব্যাসার্ধ আর কি। কেন্দ্র থেকে ওই বক্রতার যেই বৃত্তচাপ বলতেছি, সেই বৃত্তচাপ বা বক্রতল বলতেছি, সেই বক্রতলের দূরত্বটাকেই বলা হচ্ছে তার ব্যাসার্ধ। তো এটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ওকে, সেই কথাগুলো আমরা বলছি। এই যে দেখেন, বক্রতার কেন্দ্র মেরু, বক্রতার কেন্দ্র মেরু, এই দূরত্বটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে এই সরল রেখাটার একদম মাঝখানের বিন্দু, বা এখান থেকে এইটুক দূরত্ব বা এইটুক থেকে এইটুক দূরত্ব, দুটোই তো সমান যেহেতু মাঝখানে বিন্দু বলতেছি, সেই মাঝখানের বিন্দুকে বলা হয় দর্পণের প্রধান ফোকাস। এবং সেই ফোকাসের উপর যদি একটা আমি তল চিন্তা করি সেটাকে বলা হয় ফোকাস তল। বুঝতে পারছি? এখন তাহলে আমি বুঝতে পারছি এটা, এবং এই দূরত্বটাকে কি বলে? এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। সেটা কত হবে? সেটাকে বলা হয় এফ,
ফোকাস দূরত্ব, ফোকাল লেন্থ এফ। এই এফ এর মান কত হবে? এফ এর মান হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ এফ ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 2। বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ। ওকে, আমরা বুঝতে পারলাম। এবার খেয়াল করেন, তাহলে দর্পণের ক্ষেত্রে আমি যদি বলি, বলীয় দর্পণের ক্ষেত্রে মেরু কয়টা? একটা। মেরু এবং বক্রতার কেন্দ্রের, মেরু এবং বক্রতার কেন্দ্রের সংযোজক সরল রেখাকে বলা হয় প্রধান অক্ষ। বুঝতে পারছি? তাহলে একটা গোলীয় দর্পণের প্রধান অক্ষ কয়টা? অবশ্যই অবশ্যই একটা। একটা গোলীয় দর্পণের প্রধান অক্ষ হবে একটা। এবার আসেন, এই তলটার উপর যদি, বা আমি এই যে সাইড থেকে দেখতেছি একটা বৃত্তচাপের মতো বিষয়, যদি এটা একটা তল মনে করেন, এটা একটা 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 যেহেতু দর্পণ, এটা একটা তল মনে করেন, এই তলের উপর মেরু ছাড়া আর বিন্দু আছে কয়টা? অসংখ্য না? অসংখ্য বিন্দু। অর্থাৎ এইটার মেরু বাদে আরো অসংখ্য বিন্দু আছে। বক্রতার কেন্দ্রের সাথে এরকম অসংখ্য বিন্দুর যে কোনো একটা বিন্দুকে যদি আমি যোগ করে দিই, এই বিন্দু অথবা এই বিন্দুকে যোগ করলে এটা অথবা এইটা অথবা এইটা, এগুলোকে কি বলা হয় জানেন? গৌণ অক্ষ। ওইটা ছিল প্রধান অক্ষ, প্রধান অক্ষের অপর নাম হচ্ছে মুখ্য অক্ষ, আর এগুলোকে বলা হয় গৌণ অক্ষ। তাহলে দেখি বলেন তো, একটা গোলীয় দর্পণের গৌণ অক্ষ কয়টি? অসংখ্য। আর প্রধান অক্ষ বা মুখ্য অক্ষ কয়টি? একটি। এটা বোর্ড পরীক্ষায় এমসিকিউতে আসছে। ওকে, আমরা বুঝতে পারলাম, মোটামুটি আমরা ধারণা পেয়ে গেছি। দর্পণ, গোলীয় দর্পণ, আমাদের এই দুটো গোলীয় দর্পণই লাগবে, অবতল দর্পণ, উত্তল দর্পণ, এসএসসিতে। এরপরে এইচএসসিতে কনজুগেট, আচ্ছা কনজুগেট মিরর না, কনজুগেট লেন্স পড়ানো হয় এইচএসসিতে। আমরা দর্পণ নিয়ে থাকি, আমরা আর কোনো কনজুগেট পার্টে যাব না, আমরা উত্তল আর অবতল এই দুইটা পার্ট নিয়েই দেখব। এবার আসেন, আমাদের কি করতে হবে? এই উত্তল আর অবতলের সামনে লক্ষ্যবস্তু থাকলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, বাস্তব, অবাস্তব, সোজা, উল্টা, চারটা করে করে জিনিস বের করতে হবে আমাদের। কি কি? বিম্বের অবস্থান, বাস্তব না অবাস্তব, সোজা নাকি উল্টা, বিবর্তিত নাকি ঘূর্ণিত নাকি সমান, মানে আকার কেমন, এই চারটা আমাদের জিনিস বের করতে হবে। তো আমরা আজকের ক্লাসে কি দেখব? শর্টকাট পেতে কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব। দেখি, এক্সক্লুসিভ শর্টকাট নিয়ে আসলাম আমরা। এটা অনেকেই দেখছেন, অনেক জায়গায় মেথড অফ 6 বলা হয় এটাকে। আমি মেথড অফ 6 দিয়ে পড়াবো এবং এগুলো দিয়েই হচ্ছে লেন্সের পড়াবো। তাই প্রতিফলনের এই পার্টগুলো খুব বেশি গুরুত্ব সহকারে দেখবেন। শুরু করি। শুরুতে আমি বলে দিই, আমরা শর্টকাট দেখার সময় একটা দর্পণকে আমরা সাময়িকভাবে ভুলে যাব, সেটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের কথা আমরা আনবো না, যত ঝামেলা সব হচ্ছে অবতল দর্পণ নিয়ে, সূত্র যা দিব সব অবতল দর্পণ নিয়ে। উত্তলকে এখানে আমরা আনবো না, সাময়িকভাবে আমরা ভুলে যাব। তাহলে এখন আমাদের কাজ সব কাকে নিয়ে? অবতল দর্পণকে নিয়ে। এবার আসেন, অবতল দর্পণ নিয়ে ফেললাম একটা। আমি এক্সক্লুসিভ শর্টকাট কেন লিখলাম? এখানে টাইটেলটা দেখেন, লক্ষ্যবস্তুর অবস্থানের ভিত্তিতে বিম্বের অবস্থান। মানে আমরা এখন শর্টকাটে বের করে ফেলবো, কোনো প্রকার আঁকা আঁকি করা ছাড়া লক্ষ্যবস্তুর অবস্থান থেকে বিম্বের অবস্থান, বাস্তব, অবাস্তব, সোজা, উল্টা, বিবর্তিত, ঘূর্ণিত, সকল কিছু উইদাউট এনি টাইপস অফ ড্রয়িং, আমরা কোনো প্রকার ড্রয়িং করা ছাড়াই অ্যান্সার দিয়ে ফেলতে পারবো। এটাই হচ্ছে আমার ক্লাস করার আর না করার মধ্যে পার্থক্য হয়ে যাবে। যারা ক্লাস করবে তারা, আমি কোশ্চেন দেখেই বুঝতে পারবো, বা ওদের এমসিকিউ অ্যান্সার শিট দেখেই আমি বুঝতে পারবো, বা কোশ্চেন পেপার দেখেই বুঝতে পারবো যে ওরা কোনো আঁকা আঁকি করে নাই, আঁকা আঁকি করা ছাড়া অ্যান্সার দিয়ে ফেলতে পারছে। এটাই হচ্ছে আমার ক্লাস করবে যারা, আর যারা করবে না তাদের মধ্যে পার্থক্য তৈরি করে দিবে। আঁকা আঁকি সবাই পারবে, ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে সবাই পারবে, কিন্তু কেউ করবে 40 মিনিট দিয়ে আর কেউ করবে 5 মিনিটে। এই পার্থক্য হয়ে যাবে এখানে, এবং এই পার্থক্যটা করে দিবেই হচ্ছে এই যে এখন যে এক্সক্লুসিভ শর্টকাটগুলো দিব সেই শর্টকাটগুলো থেকে। মেথড অফ 6 বলা হয়। দেখি আমরা কি বলা হচ্ছে এখানে। টাইটেলটা হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থানের ভিত্তিতে বিম্বের অবস্থান। অর্থাৎ আমি এখানে কিছু লক্ষ্যবস্তুর অবস্থান দেখাইছি। কিরকম? এই যে দেখেন, আমি চিত্রটাকে একটু আপনাকে এক্সপ্লেইন করি, এটা দিয়ে আমাদের পরবর্তীতে সব কিছুতে আমরা জিনিসগুলা ডিটেইলে বলার চেষ্টা করব, বা শর্টকাট বলেন, ডিটেইল বলেন, সবকিছু আমরা বলার চেষ্টা করব। আমি ওদেরকে কিছু নাম দিব, কিছু অবস্থানের কিছু আমি নাম দিব। দেখেন, এই দর্পণটা যে আমি আঁকলাম, দর্পণের সামনের অংশ কোনটা? অবশ্যই এটা। পেছনের অংশ কোনটা? অবশ্যই এটা। এটা তো বুঝে গেছি। এবং দর্পণের সামনে এই 1 2 3 4 এগুলো দেখিয়েন না, আপাতত এটা দেখেন। এটা হচ্ছে কি? বক্রতার কেন্দ্র। এটা হচ্ছে কি? প্রধান ফোকাস। এটা হচ্ছে কি? দর্পণের মেরু। গেল। এবার আমি অবস্থানকে প্রকাশ করার জন্য আমি 6টা পয়েন্ট দিছি, 6টা পয়েন্ট। কিরকম? দেখেন, 1 নাম্বার দিয়ে বুঝাইছি অসীম। 1 নাম্বার দিয়ে আমি বুঝাইছি অসীম দূরত্বে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে সেই অবস্থানটাকে আমরা বলবো 1।
এগুলো সব কিন্তু লক্ষ্যবস্তুর অবস্থান। এগুলো এখন সব লক্ষ্যবস্তুর অবস্থান। 2 দিয়ে কি বুঝাইছি? 2 দিয়ে বুঝাইছি এটা ডট ডট দিয়ে কি বুঝাইছি? ডট ডট দিয়ে বুঝাইছি যে আসলে অনেক দূরে চলে গেছে, এটা অসীম। তো এটা তো আমি বোর্ডের উপর রাখতে হবে, তাই অবস্থানটাকে আমি দেখানোর জন্য অসীম দেখাচ্ছি। কিন্তু আমরা রশ্মি চিত্রতে যখন আঁকবো তখন দেখবেন অসীমকে আমরা দেখাচ্ছি না, কারণ অসীমকে তো আমি খাতার মধ্যে দেখাতে পারবো না। বুঝতে পারছি? তাহলে দেখেন, সরি, তাহলে দেখেন এই 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে জায়গাটা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বক্রতার কেন্দ্রে, মানে এক্সাক্ট বক্রতার কেন্দ্রটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্টটা কি? বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে কোনো জায়গা, এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে প্রধান ফোকাসটাই হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে প্রধান ফোকাস এবং দর্পণের মাঝে এই জায়গাটা, এটাকে বলা হয় প্রধান ফোকাস ও মেরুর মাঝে, অথবা প্রধান ফোকাস ও দর্পণের মাঝে, বা কখনো কখনো বলে ফোকাসের ভেতরে, এটাকে 6 নাম্বার বলে। 0 একটা দিয়ে রাখলাম, 0টা কিন্তু লক্ষ্যবস্তুর অবস্থান হতে পারে না। আমি এটা বিম্বের অবস্থান দেখানোর জন্য 0 দিয়ে রাখছি। কেন লক্ষ্যবস্তুর অবস্থান 0 হতে পারে না কেন? দেখেন, আপনি লক্ষ্যবস্তু কি দর্পণের পেছনে নিতে পারবেন? সিলভারিংকে ভেদ করে, পারাকে ভেদ করে, পারা লাগানো যেটা হয়েছে সেটাকে ভেদ করে কি আপনি দর্পণের পেছনে দিতে পারবেন? পারবেন না। অর্থাৎ লক্ষ্যবস্তু এখানে হইতে পারে না, এটা আমরা বিম্বের জন্য দিলাম। আপাতত এই 6টা পয়েন্ট আপনি মনে রাখেন। মনে রাখা খুবই সহজ, এটা আপনি দেখলেই তো বুঝতে পারতেছেন। এটা হচ্ছে, ওইটা হচ্ছে 1, এটা 2, 3, 4, 5, 6, লাস্টে এটা হচ্ছে 0 বলে দিলাম। ওকে, এবার আসেন, তাহলে আমরা লক্ষ্যবস্তুর অবস্থান বুঝে গেছি। এর বাইরে কোনো জায়গায় কি লক্ষ্যবস্তুর অবস্থান হতে পারে? আপনি বলতে পারেন স্যার মঙ্গল গ্রহ, তো মঙ্গল গ্রহ হইলে কি হবে? 1 আর কি। বুঝতে পারছি? অনেক দূরে স্যার, অসীমও না, অনেক দূরে, তার মানে কি 2 আর কি, অসীম বক্রতার কেন্দ্রের মাঝে। বুঝতে পারছি? তো মেইন কথা হচ্ছে আপনি এখান থেকেই লক্ষ্যবস্তুর অবস্থান পাবেন, লক্ষ্যবস্তুর অবস্থান এর বাইরে হতে পারে না। এবার আসেন মেথড অফ 6। লক্ষ্যবস্তুর অবস্থান যদি আপনাকে বলে দেয়, মনে করেন আপনাকে বলছে লক্ষ্যবস্তু এখানে আছে, কয় নাম্বারে? 4 নাম্বারে। কয় নাম্বারে আছে? 4 নাম্বারে আছে। এগুলো আমি শর্টকাট দেখাচ্ছি, কিন্তু এগুলো কোনো ব্যাখ্যা কেন জিজ্ঞেস করবেন না আমাকে, এগুলো কেন সেটা আপনি রশ্মি চিত্র যখন আঁকানো শেখাবো তখন দেখবেন, আর ম্যাথমেটিক্যাল টার্মে যখন আমরা প্রমাণ করা দেখাবো তখন আপনি বুঝতে পারবেন। 4 নাম্বারে লক্ষ্যবস্তু আছে, স্যার বিম্ব কই গঠিত হবে? মনে রাখবেন, এই ক্ষেত্রে সূত্র হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান। লক্ষ্যবস্তু, আমি এটাকে শর্টকাটে লিখতেছি, মনে করেন লক্ষ্যবস্তু প্লাস বিম্ব ইজ ইকুয়ালস টু 6। লক্ষ্যবস্তুর অবস্থান আর বিম্বের অবস্থান দুটাকে যোগ করলে 6 পাবো। অর্থাৎ লক্ষ্যবস্তুর অবস্থান পাইলে 6 থেকে বিয়োগ করে দিলে বিম্বের অবস্থান পাবো। আবার বিম্বের অবস্থান জানা থাকলে 6 থেকে বিয়োগ করে দিলে লক্ষ্যবস্তুর অবস্থান পাবো। তার মানে 4 যদি লক্ষ্যবস্তুর অবস্থান হয় তাহলে বিম্ব কত হবে? 6 মাইনাস 4। 6 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 2। মানে যাই দেওয়া থাকবে 6 থেকে বিয়োগ করে দিব। লক্ষ্যবস্তু দিলে 6 থেকে বিয়োগ করলে বিম্ব পেয়ে যাব। বিম্ব দিয়ে দিলে 6 থেকে বিয়োগ করলে লক্ষ্যবস্তু পেয়ে যাবো। মানে বিম্বের অবস্থান জানলাম, আমি লক্ষ্যবস্তুর অবস্থান জানবো, লক্ষ্যবস্তুর অবস্থান জানলেও আমি বিম্বের অবস্থান জানবো। জাস্ট 6 থেকে বিয়োগ করবো, আর কোনো কথা নাই। যা দেওয়া থাকবে 6 থেকে বিয়োগ করলে আরেকটা পেয়ে যাবো। লক্ষ্যবস্তু থাকলে 6 থেকে বিয়োগ করলে বিম্ব পেয়ে যাবো, বিম্ব দেওয়া থাকলে 6 থেকে বিয়োগ করলে লক্ষ্যবস্তু আমি পেয়ে যাবো। তাহলে দেখেন, 4 যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে বিম্ব কই গঠিত হবে? 6 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 2, অর্থাৎ অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। গেল। তাহলে আমার কিন্তু 4টা জিনিস বের করতে হবে। শর্টকাট আমি কয়টা জিনিস বের করবো? 4টা জিনিস। বিম্বের অবস্থান, বাস্তব নাকি অবাস্তব, সোজা নাকি উল্টা, আকার কেমন সেটা। এবার আসেন সেই আমি ইম্পর্টেন্ট লাইনগুলোতে ফেরত যাই। দেখেন, আমি এই যে বললাম 4 লক্ষ্যবস্তু রাখছি, তাহলে বিম্ব কই গঠিত হবে? 2 অবস্থান পেয়ে গেছি। এবার 2টা দেখেন দর্পণের সামনে নাকি পেছনে? দর্পণের সামনে। দেখে তো বুঝতেছি এই যে 1 থেকে 6 পর্যন্ত যেখানেই বিম্ব হোক না কেন, 2 কি মানে যেখানেই হোক না কেন, 1 থেকে 6 পর্যন্ত যেখানেই আমার বিম্ব গঠিত হোক না কেন, সবাই দর্পণের সামনে। তো দর্পণের সামনে মানে কি? বাস্তব না বাস্তব? বাস্তব বিম্ব। তাহলে বাস্তব বিম্ব, তাহলে 2টা পয়েন্ট পাই গেছি। একটা হচ্ছে অবস্থান পাইছি, 2 পাইছি বাস্তব। এবার দেখে বলেন সোজা না উল্টা? আমরা পড়ছিলাম বাস্তব বিম্ব উল্টো হয়। 3টা পয়েন্ট পাই গেছি। আরেকটা বাকি আছে, বিম্বের আকার। বিম্বের আকারটা আমরা এইখান থেকে পাবো না। আপাতত এই চিত্র থেকে আমরা 3টা জিনিস পাবো: বিম্বের অবস্থান, বাস্তব না বাস্তব, সোজা নাকি উল্টা, এই জিনিসটা। ওকে, এবার আরেকটু প্র্যাকটিস করি আমরা। আচ্ছা, আপনাকে বলছে লক্ষ্যবস্তু এখানে 5-এ, বিম্ব কই গঠিত হবে? 6 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু কত? 1, মানে অসীমে। অসীমে বিম্ব গঠিত হবে। তাহলে বাস্তব না বাস্তব? 1 মানে কি দর্পণের সামনে, তাহলে বাস্তব। কি হবে? বাস্তব। সোজা না উল্টা? আমার সাথে সাথে রিপিট করেন কিন্তু। এটা যেহেতু রেকর্ডেড ক্লাস বা আপনাদেরকে অনলাইনে ক্লাসটা দেওয়া হচ্ছে, আপনারা আমার সাথে সাথে ক্লাসে রিপিট করবেন, মানে বাসায় বসে ওভাবে রিপিট করবেন।
তাহলে প্র্যাকটিস হবে, নাহলে আমি প্র্যাকটিস করতে থাকবো, আপনারা হা করে তাকায় থাকবেন, এটা তার প্র্যাকটিস হবে না। প্র্যাকটিস কিন্তু করতে হবে আমার সাথে এই শর্টকাটগুলো, নাহলে এগুলো মাথায় স্টাক করবে না। আবার বলি, পাশে যদি লক্ষ্যবস্তু থাকে বিম্ব কই গঠিত হবে? একে, দর্পণের সামনে, তার মানে বাস্তব না অবাস্তব? বাস্তব। সোজা না উল্টা? উল্টা। পারে গেছি। ঠিক সেম 2 এ লক্ষ্যবস্তু থাকলে বিম্ব কই গঠিত হবে? 6 - 2 = 4, মানে 4 নম্বরে। 4 নম্বর মানে কি? এই যে এখানে সি ও এফ এর মাঝে। বাস্তব না অবাস্তব? বাস্তব। সোজা না উল্টা? উল্টা। পেয়ে গেছি। আবার যদি বলি অসীমে একা লক্ষ্যবস্তু আছে, বিম্ব কই গঠিত হবে? 5 এ, মানে কি? প্রধান ফোকাসে। বাস্তব না বাস্তব? বাস্তব। সোজা না উল্টা? উল্টা। গেল। এরপরে যদি বলি 3 নম্বরে লক্ষ্যবস্তু রাখছি আমি, 3 নম্বরে লক্ষ্যবস্তু রাখছি, বিম্ব কই গঠিত হবে? 6 - 3 = 3। তার মানে কি? লক্ষ্যবস্তু যেখানে বিম্ব সেখানে তৈরি হবে, অর্থাৎ বক্রতার কেন্দ্রেই তৈরি হবে, সি এ তৈরি হবে। তাহলে বিম্বের অবস্থান পাই গেছি 3 এ। বাস্তব না বাস্তব? বাস্তব। সোজা না উল্টা? উল্টা। বুঝতে পারছি? এখানে আমি যে 1 2 3 4 5 বলতেছি পরীক্ষায়, 1 2 3 4 5 বলবেন না আপনি ডাইরেক্ট এক্সাক্ট এর নাম বলবেন। 3 মানে হচ্ছে সি তে বা বক্রতার কেন্দ্রে, 1 মানে অসীমে, 2 মানে অসীম বক্রতার কেন্দ্রের মাঝে, 3 মানে সি তে, 4 মানে সি ও এফ এর মাঝে, 5 মানে ফোকাসে, 6 মানে এফ ও পি এর মাঝে, অথবা এফ ও দর্পণের মাঝে, অথবা এফ এর ভেতরে। আচ্ছা, এবার যদি বলি 6 এ লক্ষ্যবস্তু রাখলে কই হয়? এবার দেখি 6 এর যদি লক্ষ্যবস্তু রাখি বিম্ব কই গঠিত হয়? 6 - 6 = 0। তার মানে এই যে এখানে তৈরি হবে। এখানে মানে কি? দর্পণের পেছনে। তাহলে আমি পাই গেছি দর্পণের পেছনে। বাস্তব না অবাস্তব? অবাস্তব। অবাস্তব হলে সোজা না উল্টা? সোজা। আশা করি সবাই আমার সাথে রিপিট করতে পারতেছেন। আমার সাথে কিন্তু রেসপন্স করতে হবে। রেসপন্স করলেই জিনিসটা আপনি ভালোভাবে ফ্লুয়েন্টলি শিখতে পারবেন। রেসপন্স না করলে দেখবেন আমি বলতেই আসি, আপনি জাস্ট হা করে তাকায় আছেন, এটাতে কোনো লাভই হবে না। তাহলে এবার আমি র্যান্ডমলি আবার একটা কোশ্চেন করি। মনে করি আমি লক্ষ্যবস্তু রাখলাম 4 এ। তাহলে সবাই আমার সাথে রেসপন্স করেন। বিম্ব কোথায় গঠিত হবে? 2 এ, মানে এই জায়গাটাতে, অসীম বক্রতার কেন্দ্রের মাঝে। মাঝে মানে একদম মাঝখানে পয়েন্ট না, মাঝে যে কোনো জায়গায়। বাস্তব না বাস্তব? বাস্তব। সোজা না উল্টা? উল্টা। আকার কেমন সেটা আমি এখনো দেখাই নাই। তারপর 6 এ যদি লক্ষ্যবস্তু থাকে বিম্ব গঠিত হবে 0 তে, মানে দর্পণের পেছনে। দর্পণের পেছনে বলার সাথে সাথে হয়ে গেছে সেটা কি? অবাস্তব। সোজা না উল্টা? সোজা বিম্ব। গেল। তাহলে এবার বাকি আছে কি? আমরা সবগুলোর 3টা পয়েন্ট পাইছি। বিম্বের অবস্থান বাস্তব নাকি অবাস্তব, সোজা নাকি উল্টা, এই 3টা করে পয়েন্ট পাইছি। এবার বাকি আছে কি? বিম্বের আকার। বাকি আছে আমাদের বিম্বের আকার। এবার আসেন বিম্বের আকার। সেম চিত্র আমরা আবার নিয়ে আসলাম, সেম চিত্র আমরা এখানে আবার নিয়ে আসলাম, কিন্তু টাইটেল কি দেওয়া হয়েছে এবার? বিম্বের অবস্থানের ভিত্তিতে বিম্বের আকার। খেয়াল করেন, বিম্বের অবস্থানের ভিত্তিতে বিম্বের আকার। এতক্ষণ বলছিলাম লক্ষ্যবস্তুর অবস্থানের ভিত্তিতে বিম্বের অবস্থান, এখন বলছি বিম্বের অবস্থানের ভিত্তিতে বিম্বের আকার। মানে জিনিসটা বুঝাইতে যাচ্ছি যে আমি একটু আগে এই যে 1 থেকে 6 পর্যন্ত দেখাইছিলাম, এই যে দেখেন 1 থেকে 6 পর্যন্ত যেই অবস্থানগুলো আসলে লক্ষ্যবস্তুর জন্য দেখাইছি বিম্বের অবস্থানে, আলটিমেটলি সেখানেই পাইছিলাম না? কিরকম? এই যে 1 দেখাইলে 5 পাইছি, 5 দেখাইলে 1 পাইছি, 2 দেখাইলে 4 পাইছি, 4 দেখাইলে 2 পাইছি, 3 দেখাইলে 3 পাইছি, আবার এই যে 6 দেখাইলে 0 পাইছি। মানে মেইন কথা, লক্ষ্যবস্তুর এই অবস্থানগুলোর কারণে আমি বিম্বের অবস্থান আলটিমেটলি এই 1 থেকে 6 0 এগুলোর মধ্যেই পাইছি। বুঝা গেছে? গেল। এই যে আমরা সেই চিত্রটা আবার নিয়ে আসলাম, আমরা একদম সেম চিত্র নিয়ে আসছি। বিম্বের অবস্থানের ভিত্তিতে বিম্বের আকার। আচ্ছা, আর একটু করে একটা কোশ্চেন করি আপনাদেরকে, এখান থেকে যারা এতক্ষণ ভালো করে মনোযোগ দিচ্ছেন তারা অ্যান্সার দিতে পারবেন আশা করি। দেখি বলেন তো, এখানে যে আমি 1 2 3 4 5 6 0 এই যে 7টা অবস্থান দেখাইছি, এই 7টা অবস্থানের মধ্যে আমি লক্ষ্যবস্তু রাখতে পারি কয়টা অবস্থানে? 6টার মধ্যে। 7টার মধ্যে আমি লক্ষ্যবস্তু রাখতে পারবো কয়টা অবস্থানে? 6টার মধ্যে, কারণ 0তে লক্ষ্যবস্তু আমি রাখতে পারবো না, 0তে বিম্ব পাবো, লক্ষ্যবস্তু রাখতে পারবো না। কিন্তু এই 6টা অবস্থানের মধ্যে কোন, বা এই পুরো সব অবস্থানগুলোর মধ্যে কোন অবস্থানে বিম্বের কখনোই আমি পাবো না, মানে কোনো বিম্বই ওই অবস্থানে তৈরি হবে না? দেখি বলেন তো। কোশ্চেনটা আমি আরেকটু সহজ করে বলতেছি। এমন কোন জায়গা আছে লক্ষ্যবস্তু আমি যেখানেই রাখি না কেন বিম্বের অবস্থান কখনোই ওই পয়েন্টটা হবে না? দেখি একটু ভেবে বলেন তো, বিম্বের অবস্থান এই 7টা জায়গার মধ্যে কোন অবস্থানে কখনোই হতে পারে না? তাহলে বুঝতে পারবো যে আপনারা শর্টকাট জিনিসটা আসলে
মনোযোগ সহকারে দেখছেন কিনা আশা করি অনেকেই বলে ফেলতে পারছেন। কোনটা? এই যে দেখেন 6 নাম্বার। 6 নাম্বারে কোনো বিম্বের অবস্থান হতে পারে না। 6 নাম্বারে লক্ষ্যবস্তু রাখতে পারবেন আপনি। 6 নাম্বারে লক্ষ্যবস্তু রাখলে বিম্ব হবে 0-তে, কিন্তু 6 নাম্বার বিম্ব পাইতে হইলে লক্ষ্যবস্তু রাখতে হবে কততে? 6 - 6 = 0 না? আমি বলছিলাম লক্ষ্যবস্তুর অবস্থান যদি জানেন বিম্বের অবস্থান বের করে ফেলতে পারবেন, বিম্বের অবস্থান যদি জানেন লক্ষ্যবস্তুর অবস্থান বের করে ফেলতে পারবেন। তার মানে আমি যদি বিম্বকে চাই 6-তে, তাহলে লক্ষ্যবস্তু থাকতে হবে কততে? 6 - 6 = 0-তে, অর্থাৎ 0-তে কখনো লক্ষ্যবস্তু রাখা সম্ভব না। তার মানে অবতল দর্পণের ক্ষেত্রে এই অবস্থানটাতে কোনো বিম্ব কখনোই থাকবে না। এই অবস্থানটাতে আপনি লক্ষ্যবস্তু রাখতে পারবেন, কিন্তু অন্য যে কোনো জায়গায় রাখেন না কেন বিম্ব কখনো আপনি এই 6 নাম্বার অবস্থানে পাবেন না। কার ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল না, উত্তল কিন্তু আবার দেখবেন যে উত্তলের ঘটনা সব ঘটে এখানে, তাই আমরা অবতলটা পড়াচ্ছি। অবতলটা পড়লে উত্তলটা অল্টারনেট করে আপনি মনে রাখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তার মানে 6 নাম্বার অবস্থানে কখনোই বিম্ব থাকবে না, মানে 6 নাম্বার অবস্থানে লক্ষ্যবস্তু রাখবেন। আমি আবারও বলতেছি বিম্বের অবস্থান মানে বুঝাতে চাচ্ছি বিম্ব ওই জায়গায় অবস্থান করতেছে কিনা। তার মানে 6 নাম্বার অবস্থানে বিম্ব কখনোই অবস্থান করবে না। 6 নাম্বারে আপনি লক্ষ্যবস্তু রাখতে পারবেন। লক্ষ্যবস্তু রাখা মানে হচ্ছে কোনো একটা বস্তুকে আমি রাখতে পারবো 6 নাম্বারে, কিন্তু যেখানেই রাখি না কেন বিম্ব 6 নাম্বারে কখনো থাকতে পারে না। তার মানে লক্ষ্যবস্তু থাকতে পারে না 0 নাম্বারে, বিম্ব থাকতে পারে না 6 নাম্বারে। এই দুইটা অবস্থান মনে রাখতে হবে। 0 নাম্বার এটা মনে রাখার প্রয়োজন নেই, কারণ লক্ষ্যবস্তু কখনো দর্পণের পেছনে রাখা যায় না, সেটা আমরা জানি। কিন্তু বিম্ব যে এই জায়গায় তৈরি হইতে পারে না বা এই জায়গায় কখনো বিম্ব থাকতে পারে না, এইটা আপনি শর্টকাট ছাড়া আর অন্য কোনো ওয়েতে জানার কোনো সহজ পন্থা আমার জানা নাই। এবং পরীক্ষায় এই টাইপের যখন এমসিকিউ আসে স্টুডেন্ট মনে করে স্যার বইয়ের বাইরে থেকে কোত্থেকে আকাশ থেকে পাতাল থেকে কোশ্চেন তুলে দিচ্ছে, এরকম মনে করে। সেজন্য বলতেছি এই শর্টকাটটা ভালো করে পড়লে আপনি অনেক কিছু আপনার এখানে ক্লিয়ার হয়ে যাবে। আমি শর্টকাটটা ওইভাবে করেই রেডি করার চেষ্টা করছি, যাতে করে এক চিত্র থেকে আমরা অনেক কিছু বুঝে ফেলতে পারি। এবার আসেন, এই যে দেখেন বিম্বের অবস্থানের ভিত্তিতে বিম্বের আকার, অর্থাৎ এখন এই যে 1 2 3 4 5 0 এগুলোকে আমরা বিম্বের অবস্থান বলতেছি। এই দেখেন 6 নাম্বারের মধ্যে নিচে কি কোনো লিখি নাই আমি, কারণ 6 নাম্বারে কোনো বিম্ব হইতে পারে না। সবগুলোর নিচে কিন্তু আমি একটা কালার দিয়ে কিন্তু আমি লেখা লিখছি, আকার লিখছি, কারণ ওইগুলোতে বিম্ব থাকতে পারে, কিন্তু 6 নাম্বারে কোনো বিম্ব থাকতে পারে না। ক্লিয়ার? 6 নাম্বারে কোনো বিম্ব থাকতে পারে না। এবার দেখেন, এবার হচ্ছে এগুলো সব বিম্বের অবস্থান। যদি বিম্ব 1 নাম্বার অবস্থানে তৈরি হয়, মানে অসীমে তৈরি হয়, তাহলে এর আকার কি হবে? অত্যন্ত বিবর্ধিত। বিবর্ধিত মানে বড়, খর্বিত মানে ছোট। বড় মানে কি ধরনের বড়? লক্ষ্যবস্তুর চেয়ে বিম্ব বড়। খর্বিত মানে কি? ছোট। কি ধরনের ছোট? লক্ষ্যবস্তুর চেয়ে আকার ছোট। তাহলে দেখেন 1 নাম্বার অবস্থানে যদি বিম্ব তৈরি হয় তখন সেটা হবে অত্যন্ত বিবর্ধিত, মানে অনেক বড়। 2 নাম্বারটা হচ্ছে বিবর্ধিত, 3 নাম্বারে সমান, 4 নাম্বারে খর্বিত, 5 নাম্বার অত্যন্ত খর্বিত। দেখেই বোঝা যাচ্ছে একটা ট্রেন্ড ফলো করছে। অনেক বড়, বড়, সমান, ছোট, অনেক ছোট। আর 6 নাম্বারে কোনো বিম্ব থাকতে পারে না, তাই এখানে কোনো বিম্বের আকার দেখাইনি আমরা। আর 0-তে যে বিম্ব তৈরি হয় সেটা মনে রাখবেন বিবর্ধিত বিম্ব তৈরি হয়। গেল, এবার ক্লিয়ার? এখন আমাদের সব জানা হয়ে গেছে। এবার ওই আগের চিত্র আর এখনের চিত্র দুইটাকে মিক্স করে এবার আমরা অ্যান্সার দিই। যদি মনে করেন লক্ষ্যবস্তু 4 নাম্বারে আছে, তাহলে আগের চিত্র থেকে মনে করেন তো বিম্বের অবস্থান, আকৃতি, বিম্বের অবস্থান, প্রকৃতি, সোজা উল্টা কিভাবে বলতে পারি। 4 নাম্বারে যদি লক্ষ্যবস্তু থাকে বিম্ব গঠিত হবে 2। 2 মানে বাস্তব না বাস্তব? বাস্তব। সোজা না উল্টা? উল্টা। আকার কেমন? বিবর্ধিত। শেষ। কোনো কিছু আঁকাআঁকি করা ছাড়াই আমরা মনে রাখতে পারতেছি। সেজন্য এই দুইটা চিত্র ভালো করে মুখস্থ রাখতে হবে। লক্ষ্যবস্তু 5-এ থাকলে বিম্ব গঠিত হবে 1। বাস্তব না বাস্তব? অবাস্তব। সরি বাস্তব, কারণ এগুলো দর্পণের সামনে। এখানে বিম্ব গঠিত হওয়া মানে হচ্ছে বাস্তব, আর দর্পণের পেছনে গঠিত হওয়া মানে হচ্ছে অবাস্তব। তার মানে 5 নম্বরের লক্ষ্যবস্তু রাখলে বিম্ব গঠিত হবে কোথায়? 1-এ, মানে অসীমে। বাস্তব না বাস্তব? অসীম মানে কোন অসীম মনে রাখতে হবে? দর্পণের সামনে অসীমে। দর্পণের পেছনেও অসীম আছে, দর্পণের সামনেও অসীম আছে। আমরা বলবো দর্পণের সামনে অসীম। বাস্তব না বাস্তব? বাস্তব। সোজা না উল্টা? সোজা। উল্টা। সোজা না উল্টা? উল্টা। বাস্তব বিম্ব উল্টো হয়, আমরা বলছিলাম বাস্তব বিম্ব উল্টো হয়। আকার কেমন? অত্যন্ত বিবর্তিত। গেল। এরপরে 3 নম্বরের লক্ষ্যবস্তু থাকলে বিম্ব গঠিত হবে 3-এ। বাস্তব না বাস্তব? বাস্তব। সোজা না উল্টা? উল্টা। আকার কেমন? সমান। কার সমান? লক্ষ্যবস্তুর আকার এবং বিম্বের আকার সমান। 6-এ লক্ষ্যবস্তু রাখলে বিম্ব কোথায় গঠিত হবে? 0-তে, মানে দর্পণের পেছনে। বাস্তব না বাস্তব? বাস্তব। বাস্তব? অবাস্তব। দর্পণের পেছনে গঠিত হলে সেটা হচ্ছে কি? অবাস্তব। তার মানে 6-এ লক্ষ্যবস্তু রাখলে বিম্ব গঠিত হবে দর্পণের পেছনে। বাস্তব না বাস্তব? অবাস্তব।
আকার কেমন? সোজা না উল্টা? সোজা, কারণ আমরা জানি অবাস্তব বিম্ব সোজা হয়, বাস্তব বিম্ব উল্টা হয়। আর আকার কেমন? বিবর্তিত। শেষ। তাহলে আমরা শর্টকাট দিয়ে অবতল দর্পণে সবকিছু আমরা দেখে ফেলছি। অবতল দর্পণে যেখানেই লক্ষ্যবস্তু থাকুক আমরা সবকিছু বলে ফেলতে পারবো। এবার যদি বলি অসীমে লক্ষ্যবস্তু আছে, অসীমে কোন একটা লক্ষ্যবস্তু আছে অবতল দর্পণে, বিম্বের অবস্থান কই হবে? একে যদি থাকে তাহলে কোথায় হবে? 5-এ। মানে কি প্রধান ফোকাসে? বাস্তব না অবাস্তব? বাস্তব। সোজা না উল্টা? উল্টা। আকার কেমন? অত্যন্ত খর্বিত বা অনেক ছোট। শেষ, আমরা সবকিছু বলে ফেলতে পারছি। তাহলে অবতল দর্পণের পার্ট আমাদের এখানে শেষ। এই চিত্রটা একটু ভিডিওটা পজ করে আপনারা একটু ভালো করে দেখেন। এরপরে এই চিত্রটা একটু পজ করে ভালো করে দেখেন। দেখা হলে আশা করি আপনাদের অবতল দর্পণ রিলেটেড শর্টকাটের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নেই তো। এখানে দেখেন সব অবস্থানের কারণে বাস্তব, অবাস্তব, সোজা, উল্টা, বিবর্জিত, খর্বিত অবস্থান সবকিছু আমরা বের করে ফেলতে পারছি শর্টকাটে। এবার বাকি আছে কি? উত্তল দর্পণ। অনলি উত্তল দর্পণ বাকি। উত্তল দর্পণকে এবার একটু মনে করেন, সেটা হচ্ছে খুবই নিরীহ টাইপের একটা দর্পণ। মনে রাখবেন উত্তল দর্পণের লক্ষ্যবস্তু যেভাবে রাখেন না কেন বিম্ব সবসময় সেম জায়গায় সেম ভাবেই করেই তৈরি হয়। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে দেখেন 1 2 3 4 5 নাই কেন? কারণ ওর দর্পণের সামনের অংশ হচ্ছে এইটা, আর অবতল দর্পণের ক্ষেত্রে এই সাইড দর্পণের সামনের অংশ ছিল। কেন? কারণ সিলভারিং এই সাইডে ছিল, কিন্তু উত্তল দর্পণের সিলভারিং কিন্তু এই সাইডে, তার মানে সামনের অংশ এদিকে, তার মানে এটা হচ্ছে সামনের অংশ, তার মানে দর্পণের সামনে মানে দর্পণের সামনেই, সেটা এখানে হোক বা ক্লাসরুমের বাইরে হোক, যাই হোক না কেন দর্পণের সামনে। এটার কোনো অবস্থান বলার দরকার নাই, জাস্ট লক্ষ্যবস্তুর অবস্থান হচ্ছে দর্পণের সামনে আছে। বিম্বের অবস্থান কোথায় হবে? মনে রাখবেন বিম্বের অবস্থান হবে দর্পণের পেছনে। তাহলে দর্পণের পেছনে বলার সাথে সাথে আমি বুঝে গেছি বাস্তব না অবাস্তব? অবাস্তব। সোজা না উল্টা? সোজা। অবস্থানটা কোন জায়গায় হবে? মনে রাখবেন অবস্থানটা হবে সবসময় এই জোনটাতে। উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় বিম্বের অবস্থান কোথায় হবে? দর্পণের পেছনে, পি ও এফ এর মাঝে। এই জোনের বাইরে জীবনেও যেতে পারবে না। উত্তল দর্পণের ক্ষেত্রে এই জোনের বাইরে বিম্বের অবস্থান কখনোই হতে পারবে না। মানে এই জোনেই বিম্ব তৈরি হবে। লক্ষ্যবস্তু এখানে থাক বা ওখানে থাক বা ওখানে থাক, যেখানে থাকুক, যেরকমই হোক না কেন, এই জোনের ভেতরেই কি হবে? বিম্ব গঠিত হবে। মানে কাছে আনলে হয়তো এইভাবে, কাছে দূরে নিয়ে গেলে এখান থেকে এভাবে সরতে থাকবে, মানে এটার বাইরে যেতে পারবে না, এফ এর বাইরে যেতে পারবে না। কেন যেতে পারবে না সেটা আমরা রশ্মিচিত্র আঁকলে তখন দেখতে পাবেন। অর্থাৎ অবতল ও উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় বিম্বের অবস্থান হবে দর্পণের পেছনে। কোথায়? পি ও এফ এর মাঝে। বাস্তব না অবাস্তব? অবশ্যই অবাস্তব। সোজা না উল্টা? অবশ্যই অবাস্তব বিম্ব সোজা হয়, বাস্তব বিম্ব উল্টা হয়। তাহলে এই যে সোজা। আকার কেমন? মনে রাখবেন খর্বিত। অর্থাৎ বিম্বের আকার লক্ষ্যবস্তুর আকার চেয়ে ছোট। এইটুকু শর্টকাটে এগুলো মনে রাখেন। আমরা রশ্মিচিত্র আঁকা এর পরবর্তী ক্লাসে দেখব। তাহলে আপাতত আমাদের সকল রকমের দর্পণের, সকল রকমের রশ্মিচিত্রের বা লক্ষ্যবস্তু থাকলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, বাস্তব, অবাস্তব, সোজা, উল্টা সবকিছু আমরা নির্ণয় করা শিখছি। আমরা পরবর্তী ক্লাসে রশ্মিচিত্র আঁকা শিখব। এর পরবর্তী ক্লাসে আমরা গাণিতিকভাবে এই জিনিসগুলো প্রমাণ করা দেখব। যেগুলো আমরা শর্টকাটে বের করছি সেগুলো আমরা রশ্মিচিত্র এঁকে দিয়েও প্রমাণ করব নেক্সট ক্লাসে। এর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা গাণিতিক প্রমাণটাও দেখব। ঠিক আছে, এই ক্লাসে এইটুকুই। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।